Uh, I welcome you to our first online class. Okay. On philosophy of mind. Okay. Philosophy of mind. ফিলোসফি অফ মাইন্ডের যে বইটা নিয়ে আমরা আলোচনা করব সেই বইটা আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ। ফিলোসফি অফ মাইন্ড এ শর্ট ইন্ট্রোডাকশন, আর লেখকের নাম হচ্ছে এডওয়ার্ড শেফার, সরি ফেসার। শেফার হচ্ছে যে ফিলোসফি অফ মাইন্ডের কনসেপ্ট অফ মাইন্ড, এটা আলাদা একটা বই। এনিওয়ে, এই বইটি হচ্ছে ফার্স্ট সাউথ এশিয়ান এডিশন 2006। ওকে, এই বইটার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চ্যাপ্টার আছে পারসেপশন, ডুয়ালিজম, তারপরে হচ্ছে যে ম্যাটেরিয়ালিজম, এরপর হচ্ছে কোয়ালিয়া, কনসাসনেস, থট, ইন্টেনশনালিটি এবং পার্সন। এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে আমরা নানা কারণে কোনো বছরে সবগুলো চ্যাপ্টার একসাথে পড়াইতে পারি না, সেই জন্য আমরা কয়েকটা চ্যাপ্টার পড়াই, কমসে কম 2টা বা ম্যাক্সিমাম 4টা চ্যাপ্টার পড়াই। এই বছরে আমি যখন রেগুলার ক্লাস শুরু করেছিলাম তখন আমি ছিলাম 4th চ্যাপ্টার কোয়ালিয়া এটার মধ্যে। তো এরপরে চ্যাপ্টার হচ্ছে কনসাসনেস। তো তোমাদের সাথে আমার যেটা কথা হয়েছে যে কনসাসনেস আমরা আলোচনা শুরু করব। তো বইয়ের মাঝখান থেকে আমরা আলোচনা শুরু করছি, এর মানে এই নয় যে তোমরা বিষয়গুলো বুঝতে পারবে না বা কোনো সমস্যা হবে বা ইত্যাদি কিছু। ওকে, আমরা যখন থেকে আমরা শুরু করছি বা যখন আমরা আলোচনা করব, সেখানে যখন আগের কোনো বিষয় চলে আসবে তখন অবশ্যই বিষয়টা আমরা সংক্ষেপে আলোচনার মধ্যে নিয়ে আসবো, যেটার মূল কথাটা কি বা ইত্যাদি। যেমন এই কনসাসনেস চ্যাপ্টারের পুরো আলোচনাটাই হচ্ছে আগের চ্যাপ্টারের কন্টিনিউশন। আগের চ্যাপ্টার হচ্ছে কোয়ালিয়া। তাহলে কোয়ালিয়া না জানলে এটা জানা যাবে না। কোয়ালিয়া কি? কোয়ালিয়া হচ্ছে, আমার সামনে কাগজ কলম আছে, বরাবরই আমি যখন আলোচনা করতে বসি আমি কাগজ কলম নিয়ে বসি। তোমরাও যারা আছো, সুযোগ আছে, তারা কাগজ কলম সামনে রাখবা অথবা মনে রাখো। কোয়ালিয়া হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট অফ সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স। তাহলে আমাদের যে এক্সপেরিয়েন্স আছে সেই এক্সপেরিয়েন্স গুলো যে সাবজেক্টিভ অ্যাসপেক্ট আছে, সেই সাবজেক্টিভ অ্যাসপেক্ট হচ্ছে কোয়ালিয়া। ওকে, আচ্ছা, এক সেকেন্ড। ওকে, তো তাহলে এখন যেমন আমি জয়কে দেখতে পাচ্ছি। আচ্ছা জয়, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। ভালো লাগতেছে? এখনো তো শুরুই হয় নাই। যতটুকু যতটুকু কেমন লাগে? আচ্ছা কইও না, ঠিক আছে। কিছু একটা তোমার লাগতেছে না স্যার? আচ্ছা, এখন তুমি ছাড়াও এখানে আরো যে তুমি আমি ছাড়াও আরো যে 27 জন ইয়া আছে, পার্টিসিপেন্ট আছে, তাদের যে ফিলিং সেটা কি তোমার মতো? জানি না স্যার, হয়তো আলাদাও হতে পারে। আচ্ছা, আলাদা হতে পারে নাকি সমান হবে? সমান হবে না। সমান হবে না। আচ্ছা,
আচ্ছা, সমান না হলে তাহলে তোমার যে একান্ত ব্যক্তিগত অনুভূতি, সে অনুভূতিটা আমার এই কথা শুনে যা তৈরি হয়েছে, হ্যাঁ, তাহলে হ্যাঁ সবাই তো আমার কথা শুনতেছে, ধরে নিচ্ছি সবাই সমানভাবে শুনতেছে, ধরে নিচ্ছি যে আমার প্রতি কারো কোনো রাগ গোসা নাই, হ্যাঁ, বা অতিরিক্ত কোনো ভালোবাসাও নাই, ঠিক আছে? তাহলে স্যার। এখন এই কথাগুলো শুনে একই সেন্স এক্সপেরিয়েন্স পাওয়ার পরেও আমাদের যে পার্সোনাল ফিলিংস গুলো সেটা ডিফারেন্ট হয় না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আচ্ছা, মনে করো যদি ডিফারেন্ট নাই হলো, সেম হলো, তোমারও খুব ঠান্ডা লাগতেছে, আমারও খুব ঠান্ডা লাগতেছে, ওকে, কিন্তু আমার ঠান্ডা লাগাটা এবং মনে করো একই কারণে, কিন্তু তৎসত্ত্বেও আমার যেটা সেটা তো আমারই এবং তোমারটা তোমারই না। আমাদের কারো অনুভূতি কি আমরা কাউকে দিতে পারি? হুম? না স্যার। তোমার কথা, হ্যাঁ, রাবিয়া বলছে, রেসপন্স করছে, কিন্তু জয় তো কিছু বলছে না। জয়, তোমার মাইক্রোফোন অন করে বলো। স্যার না স্যার। পারি না? না স্যার। তাহলে আমাদের কোন অনুভূতি কাউকে আমরা দিতে পারি না, তাহলে আমি যেটা কালো দেখি ওটা তোমাকে আমি কালো দেখাইতে পারবো না। স্যার দেখা আমি তো যেটা, ওটা তো দেখা, ওটা তো অনুভূতি না। ওটা তো আমি দেখতে পাচ্ছি, ওটা দেখা আর আচ্ছা, অনুভূতি তো আলাদা না। তোমার নাম তো দুইটা দেখা যাচ্ছে। জয়, তোমার ভিডিও এবং অডিও দুইটা অফ করে দাও, হ্যাঁ, আমি যে শুধু যার সাথে কথা বলবো সে অন করবা, বাকিরা অফ করে দিবা, হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি আরো অনেকেরই অন আছে, কিন্তু সেটা আমাদের আহ, মানে জন্য সমস্যা। আহ, যার সাথে কথা হবে সে শুধু অন করবা, ওকে। তো রাবিয়া, মুন্নি, দুইটা নামের একটা যদি ডাকি তাহলে কোনটা ডাকবো? স্যার আপনার যেটা ভালো লাগবে ওটা ডাকবেন। আচ্ছা, তো রাবিয়া আর রাবিয়া মুন্নি দুইটাই ডাকি, আমিও তো ইয়ে করতে চাই না, তোমাদের মতো চালাকি করতে চাই না, হ্যাঁ। তো রাবিয়া, মুন্নি, দেখা তো দেখা, তারপরে আর স্যার কি বললা? স্যার দেখা তো দেখা একটা, মানে ওইটা একটা ইন্দ্রিয়, ওইটার একটা কাজ, আর অনুভূতি জিনিসটা তো অন্যরকম। আমি কালো হয়তো সেটা একটা শব্দ আমাকে ডিফাইন করতে পারতেছে। আমি যে শব্দ আপনি কালো বলে আমি হয়তো জন্মের পর থেকে ওই শব্দটাই শিখে আসছি যে হ্যাঁ এইটা এইলাম, এটাই আমি আমি বুঝতে পারবো, আমাকে ক্যাচ করবে, কিন্তু আমার অনুভূতি তো আলাদা হবে। কারণ অনেকে আছে যে কালোর রংটা খুব ফেভারিট, খুব পছন্দ তার কালো, আবার অনেকের কাছে কালো রংটা তারা কোনো রঙই খুঁজে পায় না, বা জিনিসটা অনেক ভীতিকর বা কোনো একটা অনেকের কাছে ভালো লাগে না। অনুভূতি তো আলাদা হবে। হুম, 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 অনুভূতি আলাদা হবে, তাই না? তাহলে একই বিষয় সম্বন্ধে যদি আমাদের এক একজনের অনুভূতি এক এক রকম হয়, তাহলে আমরা এই যে গতকালকে যে ক্লাস করেছি এপিস্টেমোলজি, যেটা ফিলোসফির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, যে এখন আমি বললাম যে ভালো কারণ সেটা লাল, আরেকজন বললো এটা ভালো কারণ সেটা কালো, তাহলে তো আর দুইটা ভালো এক হইলো না। আমরা যখন যাচাই করি সমান সমান হইতে হবে না? তাহলে আমার অনুভূতি একরকম, তোমার অনুভূতি যদি একরকম হয়, তাহলে আমরা একটা জিনিসকে যাচাই করবো কিভাবে? ও যে সঠিক বলছে সেটা বুঝবো কিভাবে? হ্যাঁ, মুন্নি, বলো। জি স্যার। স্যার আসলে মানে আমি তো প্রথমে বলে নিচ্ছি যে আমি তো সাহিত্যের স্টুডেন্ট, ফিলোসফি আপনার না, সাথে আমার সেটা তো হয়তো আমার জন্য, সেটা তো আমার জন্য সুবিধা হয়েছে, এই জন্য তোমাকে আমি সরাসরি জিজ্ঞেস করছি, কারণ স্যার আমি আগে একটা আহ, কথা বলতে চাই যে আমি তো আসলে এই বিষয়গুলোর সাথে ওইভাবে আপনারা যেভাবে পড়াচ্ছেন বা এই স্টুডেন্ট যারা অন্যরা আছে যেভাবে পরিচিত আমার সাথে, তো আমি তো জাস্ট পার্টিসিপেট, আমি শুনতে আসছি তুমি লেকচার আমার। তুমি ভয় পেও না, ভয় পেও না, সরকারি অন্যরা হয়তো বিশ্ববিদ্যালয়ে বিরক্ত হবে কিনা আমি এটা আমি সরকারও, সরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা কোনো লেখাপড়াই করে না। আমি আমি এটার সিনপসিস কালকে দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে, আমার সাইটের মধ্যে দেয়া আছে বহু আগে থেকে, বুঝছো? সকল কিছু সত্ত্বেও আল্লাহর রহমতে আমাদের ছেলে পেলেরা কোনো পড়াশোনা ছাড়াই ক্লাসে আসে, সুতরাং বাইরের যে কেউ এসে এখানে পার্টিসিপেট করতে পারে, এটাতে মাইন্ড করার কোনো কিছু নেই। বিশ্ববিদ্যালয়ের কালচার হচ্ছে কোনো পড়াশোনা ছাড়াই বিশ্ববিদ্যালয়ে আসবে, আর আমাদের এখানে একটা শাটল ট্রেন আছে, এটা দিয়ে আসতে যাইতে খুব মজা, ঠাসাঠাসি করে, হ্যাঁ, কখন যে করোনা যাবে, কখন যে পোলাপেন আবার গাদাগাদি করে আসবে, এটাই হচ্ছে যে ব্যাপার, আসা যাওয়াই হলো ব্যাপার। চিটিএনসিতে যারা পড়ে ওরা মাশাআল্লাহ আসতে যেতে মানে ঘন্টা তিনেক সময় অ্যাক্টিভ টাইম তারা আসা যাওয়াতে ব্যয় করে আর কি, আর কালচারটা হচ্ছে পড়াশোনা না করার, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই।
আচ্ছা, আমরা এই কথাগুলো যেটা আমরা এখন আলোচনা করছি, আমরা আসলে কেন আলোচনাগুলো করছি? আমরা এই আলোচনাগুলো করছি এই জন্যই যে আমরা একটা প্রশ্নের উত্তর খুঁজে পেতে চাই। যে প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য হচ্ছে এই সাবজেক্টটা, এই যে ফিলসফি অফ মাইন্ড। ফিলসফি অফ মাইন্ড হচ্ছে টু ফাইন্ড an answer to a question. So আমাদের রেগুলার স্টুডেন্টদের মধ্যে থেকে কেউ একজন বলো, আমি তোমাদের ক্লাসে বলেছিলাম ফিলসফি অফ মাইন্ডের কোর্স যখন শুরু করি, হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট উই আর সার্চিং ফর দ্য আনসার? কোন প্রশ্নটা সমাধান করার জন্য ফিলসফি অফ মাইন্ডের সকল আলোচনা? একটা প্রশ্ন। স্যার যদিও বিষয়টা ভুলে গেছি, এটা কি ডাজ মাইন্ড এক্সিস্ট টাইপের কিছু একটা? এক্স্যাক্টলি ডাজ মাইন্ড এক্সিস্ট? মাইন্ড কি এক্সিস্ট করে? আর আমরা যে মুদ্রার অপরপিঠ বলি না, অপরপিঠ, হ্যাঁ, সেরকম ডাজ মাইন্ড এক্সিস্ট এই কোয়েশ্চেনটার উল্টা কোয়েশ্চেন হচ্ছে ইজ ম্যাটেরিয়ালিজম ওকে? বস্তুবাদ কি সঠিক? বস্তুবাদ যদি সঠিক হয় তাহলে কি মন থাকবে? জয়, না স্যার। তাহলে বস্তুবাদ যদি সঠিক হয় তাহলে বস্তু অতিরিক্ত কোনো সত্তা যেমন মন সেটা নাই। যেটা আমরা মন বলি এটা বস্তুরই একটা প্রকরণ। আর যদি ডুয়ালিজম কারেক্ট হয়, অর্থাৎ মাইন্ড বডি দুটাই এক্সিস্ট করে, তাহলে বস্তুবাদটা ভুল। ওকে, আচ্ছা, তাহলে এরপরে 2 নম্বর বিষয় শুরুর দিকে যেটা খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে যে যারা এই যে বস্তুবাদের কথা আমরা বললাম, যারা মনে করে যে মন বা বস্তু অতিরিক্ত কোনো সত্তা এক্সিস্ট করে না, তাহলে যারা মাইন্ডে বিশ্বাস করে না, মাইন্ড নাই বলে মনে করে এবং মাইন্ড না থাকার যারা যুক্তি দেয়, তাদেরকে আমরা মাইন্ড ফিলোসফার বলবো? এনিওয়ান? জি স্যার, ওদেরকেও মাইন্ড ফিলোসফার বলা যাবে। কেন? তারা তো মাইন্ডে বিশ্বাসই করে না। স্যার মাইন্ডে বিশ্বাস না করলে মাইন্ড নাই এটা প্রুভ করতে হলে তাদের মাইন্ডে পড়াশোনা করা লাগবে না। বুঝি নাই, আবার বলো। স্যার মাইন্ডের যে অস্তিত্বটা নাই এটা প্রমাণ করার জন্য তাদের তো এই ব্যাপারে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, পড়াশোনা করে তারা যুক্তি দিছে এবং সমকালীন আমরা যেটা মনোদর্শন বলি, কন্টেম্পোরারি ফিলোসফি অফ মাইন্ড, সেটা তো অধিকাংশ ফিলোসফারই হচ্ছে যে মাইন্ড নাই এটার পক্ষে। তারা মানে অধিকাংশ হচ্ছে যে বস্তুবাদী বর্তমান সময়ে। তো তারা কি মাইন্ড ফিলোসফার যারা মাইন্ডের বিপক্ষে? স্যার বিপক্ষে হলেও তো ওরা ওই মাইন্ডের ব্যাপারটা নিয়ে স্যার আলোচনা করতেছে, তো ওদের তো ম্যাটেরিয়ালিস্ট হলেও হ্যাঁ, রুমু একটা তোমার উত্তরটা কিন্তু হচ্ছে, আমি তোমার উত্তর হচ্ছে বলে তোমাকে আরো সুন্দর করে বলার জন্য বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো সুন্দর। আরেকজন যদি কেউ বলো, জয় এবং ইয়া ছাড়া, যারা দুইজন কথা বলছে তারা ছাড়া। এলিজা কই? স্যার আপনি তো এর আগেও বলছেন না আমাদেরকে, আপনি বলতে চাচ্ছেন যে মন নেই, ওটার বিষয়ে যে আমি বুঝি প্রমাণ করতে চাই যে মন নেই, তাহলে সেটা তো আমাকে আগে মন নিয়ে তো পড়াশোনা করতে হবে। মন নেই প্রমাণ করার জন্য আগে আসলেই যে মন নেই সেটা আমাকে নিজেকে জানতে হবে, তখন ওটা নিয়ে আমাকে আগে জানতে হবে না? তাহলে ওই মনোদর্শন বা যদি মাইন্ড ওখানে যেটা যে বলতেছে যে ব্যক্তি যে মন নেই তাকে তো আগে এটা নিয়ে গবেষণা করতে হবে, তার মানে তাকেও মাইন্ড ফিলোসফারই বলতে হবে আমাদেরকে। আচ্ছা, তোমাদের উত্তরগুলা সবই সঠিক হয়েছে। আমি এই কথাটা এভাবে বলতে চাচ্ছি আমার মতো করে, সেটা হচ্ছে ফিলোসফির কাজ হচ্ছে আর্গুমেন্ট দেয়া। এখন আমি যখন যুক্তি দিব, সবসময় যে পক্ষে যুক্তি দিব এমন কোনো কথা না, পক্ষে অথবা বিপক্ষে। আমি যে কথাটাই বলি না কেন সেটার পক্ষে যুক্তি থাকতে হবে এবং বিপক্ষ যুক্তিগুলোকে আমাকে খণ্ডন করতে হবে বা করার চেষ্টা করতে হবে, তাই না? তাহলে আমি যে বিষয়ে যুক্তি দিব, পক্ষে হোক বা বিপক্ষে হোক, আমি সেই বিষয়ে ফিলোসফি চর্চা করছি। So doing philosophy is to put argument, no matter for or against. Okay? Then let us have the connection with our present day topic. Okay? Qualia.
কোয়ালিয়া শুরুতে বলছিলাম না, কোয়ালিয়া শব্দটা আসছে কোয়ালি, QUAL, কোয়ালি হচ্ছে এক বচন আর ক্রিয়া হচ্ছে বহু বচন। তাহলে আমাদের অভিজ্ঞতা সমূহ, অভিজ্ঞতা সমষ্টি, এটা হচ্ছে কোয়ালিয়া, আমাদের যে সাবজেক্টিভ ভেরিয়ান্স। ওকে, তাহলে আহমদ আব্দুল্লাহ, তোমার ভিডিওটা অফ করে দাও। ওকে, তো যারা মাইন্ড ফিলোসফারদের মধ্যে যারা ম্যাটেরিয়ালিস্ট, মাইন্ডের পক্ষে যে যুক্তিগুলো এখানের মধ্যে দেওয়া হয়েছে, বইয়ের মধ্যে আমি চ্যাপ্টার হিসেবে তোমাদের দেখাইছি, এই সব যুক্তিকে তারা খুব সুন্দরভাবে খণ্ডন করতে পারে। একটা যুক্তিকে তারা খণ্ডন করতে পারে না, সেজন্য সেই যুক্তিটার ব্যাপারে তাদের যুক্তি হচ্ছে এই জিনিসটা আসলে নাই, মানে এটা আসলে রিয়েল কোনো আর্গুমেন্টই না, অর্থাৎ লিয়া এক্সিস্ট করে না, মানে ইন্ট্রিনজিক কোনো কোয়ালি এক্সিস্ট করে না, কোয়ালিয়া এক্সিস্ট করে না। সুতরাং কোয়ালিয়া আছে বলে যে আমরা মনে করি, সেটা আমরা আসলে ভুলভাবেই মনে করি। এরপরে আমরা আজকের আলোচনা শুরু করি। আলোচনার ফাঁকে ফাঁকে যখন আমি কথা বলবো, তখন তোমরা যদি না বুঝো তোমরা আমাকে অবশ্যই প্রশ্ন করবে, যেটা আমি আগেই বলে দিয়েছি। আমি একটা স্ক্রিন শেয়ার করছি যেখানের মধ্যে আমার এই কন্টেন্টটা আছে। ওকে, আই হোপ তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। ওকে, আমাদের বর্তমান সময় পর্যন্ত আমাদের যে জ্ঞান, সেই জ্ঞান অনুসারে আমরা একটা ডিস্টিংগুইশ করতে পারি the conscious mind's capacity to represent the world beyond itself, that is intentionality and reason on basis of such representations, এবং অন্যদিকে হচ্ছে কোয়ালিয়া অ্যাসোসিয়েটেড উইথ দিস মেন্টাল স্টেটস এন্ড প্রসেস। তাহলে প্রথম কথাটা আসো যে এই যে এক্সটার্নাল ওয়ার্ল্ড, এই যে এক্সটার্নাল ওয়ার্ল্ডটা আছে, এই এক্সটার্নাল ওয়ার্ল্ডটা আমাদের মধ্যে এটা কি হচ্ছে, এটা এক্সটার্নাল ওয়ার্ল্ড আমাদের মধ্যে রিপ্রেজেন্টেড হচ্ছে। এক্সটার্নাল ওয়ার্ল্ড আমাদের মধ্যে রিপ্রেজেন্টেড হচ্ছে, এই কথাটা বুঝতে পারো না এমন কেউ আমাকে একটু বলো তো, বা বুঝতে পেরেছো? রিপ্রেজেন্টেশন অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড। বলো। বুঝি নাই। এক্সটার্নাল ওয়ার্ল্ড, বহির্জগৎ, এইটা আমাদের মনের মাধ্যমে রিপ্রেজেন্টেড হচ্ছে। আমাদের কনসিয়াস মাইন্ড এক্সটার্নাল ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করছে, আমাদের যে ইন্টেনশনাল ক্যাপাসিটি, এইটা বুঝছো কিনা? বুঝো না এরকম একজন বলো যে হ্যাঁ আমি বুঝি নাই, বা কেউ বুঝে থাকলে সেটাও বলো। স্যার বুঝি নাই। স্যার বুঝি নাই। আচ্ছা আচ্ছা, তো রুহুল, রুহুল তুমি থাকো, বাকিরা অফ করে দাও। ওকে, রুহুল, আমরা যে এপিস্টেমোলজির কোর্স করেছি সেখানে আমরা দেখেছি না যে আমাদের জ্ঞানগুলো কোথায় ঘটে? নলেজ ফ্যাক্টরি কোন জায়গায়? মনের মধ্যে। এই যে আমাকে দেখো, আমাকে এই যে এটা আমার নলেজ ফ্যাক্টরি, এই যে নলেজ ফ্যাক্টরি, এই যে চুল টুল কমে গেছে, তোমাদের অনেক বেশি আছে, বুঝছো? এই যে নলেজ ব্রেন। স্যার মস্তিষ্কে, তো মস্তিষ্কের মধ্যে এই যে আমি একটা রুমের মধ্যে বসে আছি, আমি কি রুমের মধ্যে বসে আছি না রুম আমার মধ্যে বসে আছে? আপনি রুমের মধ্যে আছেন স্যার।
আমি তো রুমের মধ্যে আছি, আমি যে রুমের মধ্যে আছি এই জ্ঞানটা তো আমার মাথার মধ্যে উৎপন্ন হয়েছে এবং আমার আচ্ছা। মাথার মধ্যে রুমের স্যার। একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, প্রতিচ্ছবি তৈরি হয়েছে, তাই না? জি স্যার। জি জি স্যার। এখন যদি এই আমার রুমের বা রুমের কোনো কিছু একটা কিছু যদি আমার এই নলেজ ফ্যাক্টরির মধ্যে ঢুকে যায় তাহলে কি আমি বাঁচবো? না স্যার। জি না স্যার। তাহলে বহির্জগৎ সম্বন্ধে আমাদের জ্ঞান উৎপন্ন হচ্ছে আমাদের মস্তিষ্কের ভিতরে। তাহলে আমার মাথার মধ্যে যে কলমের জ্ঞানটা আছে এটা কিন্তু ফিজিক্যাল কলমটা না, কলমটা ওটা ফিজিক্যাল, ধারণা। কিন্তু সেটার যে জ্ঞানটা আমার মধ্যে আছে সেই জ্ঞানটা কিন্তু নন ফিজিক্যাল। নন ফিজিক্যাল বলতে ওটা ধারণা না স্যার? ধারণা তো নন ফিজিক্যাল, ধারণা বলবো জি না, আমি জি জ্ঞান জি বলবো। জি জি কারণ জি ধারণা বললে এটা ফলস ধারণা হইতে পারে, এটা যে একটা কলম সঠিক কথা, তাই না? তাই এই কলমটা যে কলম, এইটি জ্ঞানটা হচ্ছে আমার মাথার মধ্যে, মাথার মধ্যে তো কলমের কিছু নাই। আমি যে বাতি দেখতেছি, হ্যাঁ, তো এই বাতিগুলো আমার মস্তিষ্কের মধ্যে জ্ঞান উৎপন্ন করতেছে, কিন্তু আমার মস্তিষ্ক তো একটা প্যাক করা জিনিস, এটার মধ্যে তো কোনো লাইট ঢুকে না, ঢুকে নাকি? না স্যার। তাহলে আমার স্যার মস্তিষ্কের মধ্যে জ্ঞানগুলো উৎপন্ন হয় কিভাবে? একটা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে না, সিম্বলের মাধ্যমে না? জি স্যার। স্যার সেই সেই কথাটাই বলছিলাম, হ্যাঁ বলো। জি স্যার, এই যে ধারণা যে বললেন যে এটা হচ্ছে যে ফলসও হইতে পারে, তাহলে ধারণা কি ফলস হতে পারে নাকি অবধারণ ফলস হতে পারে? কোনটা ফলস হতে পারে? অবধারণ আর ধারণা তো দুটো আলাদা জিনিস। অবধারণ হচ্ছে জাজমেন্ট, ধারণা হচ্ছে আইডিয়া। আর অবধারণকে যখন আমরা প্রকাশ করি তখন আমরা এটাকে বলি বচন, প্রপোজিশন। আচ্ছা, সেটা আমাদের আজকের আলোচনার বিষয় না, আমরা শুরু করি তাহলে। তাহলে আমাদের মাইন্ডের একটা ক্যাপাসিটি আছে যে এক্সটার্নাল ওয়ার্ল্ডকে সে রিপ্রেজেন্ট করে, ওকে? হ্যাঁ, আচ্ছা, রিপ্রেজেন্ট করার পরে আমরা কি করি? সেগুলোকে রিজনিং করি, মানে সেগুলোকে যাচাই বাছাই করি না? করি স্যার। করি করি। এটা হলো একটা জিনিস। অন্য জিনিস হলো যে তাহলে ইন্টেনশনালিটি এবং রিজন, রেশনালিটি দুটাকে এক পাশে রেখে আরেক পাশে যদি আমরা দেখি যে কোয়ালিয়া, যেগুলো এই মেন্টাল স্টেট গুলোর সাথে রিলেটেড, এখানে আমরা দেখবো যে কোয়ালিয়া ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইন্টেনশনালিটি অ্যান্ড রেশনালিটি। It is the later, that means qualia, rather than rationality or intentionality, that are essential to conscious state or consciousness. তাহলে কনসাসনেস এর জন্য আমাদের সবচেয়ে বেশি কাছের জিনিস হচ্ছে কোনটা? এই যে এটা দেখা যাচ্ছে, আমি মার্ক করলাম, কোয়ালিয়া। কোয়ালিয়া, কোয়ালিয়া। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আলোচনা করলাম ইন্টেনশনালিটি। ইন্টেনশনালিটি হচ্ছে কি? আমাদের মাইন্ডের ক্যাপাসিটি টু রিপ্রেজেন্ট দ্য ওয়ার্ল্ড বিয়ন্ড ইটসেলফ। তাহলে মাইন্ড কি করে? মাইন্ড হচ্ছে একটা আয়নার মতো বলতে পারো। আয়নাতে যেমন রিফ্লেক্ট করে এক্সটার্নাল ওয়ার্ল্ড, তেমনি আমাদের মাইন্ড হচ্ছে মনের আয়নাতে বহির্জগৎটা প্রতিফলিত হয়, ওকে? আর সেটাকে আমরা যখন যাচাই করি, যাচাই করার জন্য আমরা যাচাই করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের বিয়ন্ড ইটসেলফ। হ্যাঁ বলো। বিয়ন্ড ইটসেলফ এর মানে কি এখানে? সেটাই বলছি। আয়না যখন তোমাকে দেখায়, কি দেখায়? জগতের প্রতিচ্ছবি দেখায়, তাই না? জি। কিন্তু আয়না তো নিজেকে নিজে দেখায় না। এটা হলো বিয়ন্ড ইটসেলফ। মাইন্ড দিয়ে আমরা জগৎকে দেখি, কিন্তু মাইন্ড দিয়ে তো আমরা মাইন্ডকে দেখি না। যেমন আমরা চোখ দিয়ে দেখি, কিন্তু চোখ দিয়ে যে দেখি, যে চোখটা দিয়ে আমরা দেখি সেই চোখটা কিন্তু আমরা দেখি না যদি না আমরা একটা আয়না ব্যবহার করি, তাই না? কই কেউ কিছু কয় না তো? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার, আচ্ছা, অবশ্যই। ঠিক আছে।
হ্যাঁ স্যার, জি স্যার বললে তো জোশ পাই যে তোমরা আসো। না স্যার, ওই যে আনমিউট করা তো স্যার এজন্য আর কি কিছু বলতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, সবাই কথা বললে যেমন অসুবিধা, আবার কেউ না বললে তো জি আমি তো মনে করবো জি আমি বোধহয় জি একটা জি স্যার। রাস্তার পাশে ক্যানভাসার, যারা ওই যে অনবরত বক্তৃতা দেখে শুনুক বা না শুনুক। আমি তো জি গল্প স্যার, করে এখন করে। থেকে রেসপন্স করবো ইনশাআল্লাহ। জি আচ্ছা করো। তো তাহলে যে বলছে না যে মানে আহ, মানে আমরা চোখ দিয়ে দেখি অথচ চোখটাকে দেখি না, সেরকম আর কি, যে মাইন্ড দিয়ে আমরা জগৎটাকে জানি, কিন্তু মাইন্ড কে জানার মানে বিয়ন্ড মাইন্ড, এক্সট্রা মাইন্ডের বাইরে অন্য কোনো কিছু নাই। মাইন্ডের বাইরে অন্য কোনো কিছু আছে যেটা দিয়ে মাইন্ডকে জানা যাবে? কোনোভাবেই সম্ভব না। ওকে, সেই তাহলে স্যার, মাইন্ডের যে জি বলো। জি, তাহলে স্যার যারা হচ্ছে যে এই যে মনের বিরুদ্ধে কথা বলে, যেটা যারা বলে যে হচ্ছে যে মনকে তার আচরণের মাধ্যমে প্রকাশ করে আর কি, তাহলে তারা কোন যুক্তির ভিত্তিতে এটা মানে মনের বিরুদ্ধে কোন যুক্তি দ্বারা করে? বহু যুক্তি, যুক্তির কোনো শেষ নাই, একটু পরেই আমরা শুরু করব। ওকে, স্যার জি স্যার। যুক্তির কোনো শেষ নাই। তবে আপাতত এতটুকু মনে রাখবা যে যারা মাইন্ডের বিরোধিতা করে তারা আসলে মাইন্ডের বিরোধিতা করে না, কেউই মাইন্ডের বিরোধিতা করে না, বরঞ্চ মাইন্ড বস্তুর অতিরিক্ত আলাদা কোনো কিছু কিনা সেইটার বিরোধিতা কেউ কেউ করে, যাদেরকে আমরা মাইন্ড বিরোধী বা বস্তুবাদী বলছি। ওকে, প্রাইমারিলি মাইন্ড জি এবং স্যার। বডি, প্রাইমারিলি মাইন্ড এবং বডি দুইটা আলাদা এন্টিটি, এইটা মানে কেউ অস্বীকার করে না, কেউই না, এটা সবসময় মনে রাখবা। ওকে, বস্তুবাদীরা মনের কথা বলে না, তাদের সাহিত্যে মনের কথা লেখা থাকে না, তাদের মন নাই, এগুলো একদম একই বলা যেত খুবই ভালগার কথা বলে। মাইন্ডের কথা সবাই বলে, কিন্তু মাইন্ডটা বস্তু থেকে সম্পূর্ণ আলাদা একটা কিছু এবং বস্তুর উপর সেটা তৈরি করে। ডেকার্ট যেটা বলেছে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, হ্যাঁ, কখনো বস্তু মনের উপরে, কখনো মন বস্তুর উপরে ক্রিয়া প্রতিক্রিয়া করে, এবং গড এটা সেট করে দিচ্ছে। এই যে একটা মাইন্ড বডি ডুয়ালিজম, এই জিনিসটাকে অনেকে অস্বীকার করে। তারা বলে যে আমরা যেটা মাইন্ড বডি, এটাও এক ধরনের বডি, তবে বডির গুলোর মধ্যে যেমন পারফেকশনের ডিফারেন্স আছে, তেমনি আমাদের ব্রেইনের যে ক্যাপাসিটি সেটা সবচেয়ে বেশি পারফেক্ট, এবং ব্রেইনের ক্যাপাসিটিকেই আমরা মানে অনেক সময় ভুল করে আনকনসিয়াসলি বা প্রচলিত ভাবে ট্রেডিশনাল আমরা মাইন্ড বলি। ওকে, তাহলে বস্তুবাদীরা মাইন্ডের একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেয়। ওকে, সেটাই, কিন্তু জি স্যার। মাইন্ড নাই এই কথাটা কিন্তু কেউ বলে না। আচ্ছা, তাহলে আমরা আবার আগের ইয়েটাতে ফেরত যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে মাইন্ডের যে ইন্টেনশনালিটি, এবং তারপর হচ্ছে যে আমরা যে রিজনিং করি, রেশনালিটি প্রয়োগ করি, সেটা একদিকে, আর কোয়ালিয়া হচ্ছে আমার ভেরি সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স, সেটা হলো অন্য কিছু, এবং এই কোয়ালিটা হচ্ছে কনসিয়াসনেসের সাথে মোর কানেক্টেড, চেতনার সাথে। ভাই এই কথাটা আমি বলে নেই, চেতনা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে চেতনাকে ব্যবহার করে। মানে আমরা চেতনার রাজ্য থেকে বের হয়ে গিয়া কোথাও নিরপেক্ষ জায়গায় গিয়ে বলতে পারবো না, হ্যাঁ এখন দেখি চেতনাটা আসলে কেমন। ওকে, আমরা যেমন দুনিয়ার বাইরে গিয়ে দেখি দুনিয়াটা কেমন, আমরা মানে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে, সেভাবে আমরা যখন কোনো কিছু যাচাই করি তখন সেটার বাইরে এসে সেটাকে যাচাই করি। আমরা যখন নিজেকে নিজে যাচাই করি, তোমরা এপিস্টেমোলজি কোর্সে পড়েছো, সেলফ জাস্টিফিকেশন করি, তখন আমরা ভাগ করে নেই আমার যে বিষয়টাকে আমি যাচাই করছি এবং আমি আমার যে মূলনীতি দিয়ে আমাকে যাচাই করছি, সেখানেও কিন্তু জাস্টিফাই আর জাস্টিফাইড এরকম একটা ভাগাভাগি আছে। কিন্তু এই মন নিয়ে আলোচনা, চেতনা নিয়ে আলোচনা, এটা একটা বিরাট মুশকিল হলো যে আমাদেরকে চেতনা ব্যবহার করে বুঝতে হচ্ছে যে চেতনাটা আসলে কি, আমাদেরকে মাইন্ড ইউজ করে বুঝতে হচ্ছে যে মাইন্ডের অন্টোলজি বা স্বরূপটা কি। ওকে, এরপরে পয়েন্ট হচ্ছে ইট ইজ দিস কোয়ালিয়া দ্যাট মেক্স কনসিয়াসনেস ডিফিকাল্ট টু অ্যাকাউন্ট ফর ইন ম্যাটেরিয়াল টার্মস
with rationality and intentionality being readily amenable to reductionist explanation. তাহলে বলছে যে আমরা যদি ইন্টেনশনালিটির কথা বলি, এই ইন্টেনশনালিটি কার? কেউ একজন বলো। মাইন্ডের মনের, অবশ্যই মনের। আচ্ছা, ইন্টেনশনালিটিটা মনের। এখন যারা মনে করে যে মন আসলে আলাদাভাবে বস্তু থেকে, বডি থেকে আলাদা কোনো কিছু নয়, তারা তাহলে ইন্টেনশনালিটির একটা বস্তুগত ব্যাখ্যা দিবে, তাই না? জি স্যার। মন একটা আলাদা স্বতন্ত্র সত্তা, এই যুক্তি যতগুলো দেওয়া হয়েছে তার মধ্যে ইন্টেনশনালিটি একটা যুক্তি, রেশনালিটি একটা যুক্তি, এবং অনেক যুক্তি আছে। এই সবগুলো যুক্তিরই কিন্তু একটা বস্তুবাদী ব্যাখ্যা আছে। অর্থাৎ আমরা যেটাকে মন বা মনের অস্তিত্ব সূচক কিছু বলি, সেটাকে যখন আমরা রিডিউস করে নিয়ে আসি, তখন আমরা একটা পিওর বডি ছাড়া কোনো কিছুই পাই না। অর্থাৎ আমাদের সব আচরণের গোড়া হচ্ছে, আমাদের বিহেভিয়ারের গোড়া হচ্ছে ব্রেন। ওকে, এই যে রিডাকশনিস্ট মানে কমায় নিয়ে আসা। কথার কথা আমি যদি বলি যে আমার মন ভালো নাই, যদি জিজ্ঞেস করা হয় আপনার মন কেন খারাপ, আমি বললাম আমার জ্বর লাগছে। আর জ্বর কেন লাগছে? দেখা গেল যে আমার এখানে ইনফেকশন হয়েছে। তাহলে দেখা যাচ্ছে ইনফেকশন একটা বডিলি জিনিস, আর সেটাকে আমি প্রকাশ করছি আমার মন খারাপের কথা দিয়ে। তাহলে মন খারাপকে বিশ্লেষণ করলে পাওয়া যাবে একটা শারীরিক সমস্যা। তেমনি আমরা মাইন্ডের পক্ষে যে যুক্তিগুলো দেওয়া হয়, সেই যুক্তিগুলোকে আমরা যদি রিডাকশন করে নিয়ে আসি, তাহলে আমরা পাবো পিওর বস্তুগত কিছু ব্যাপার। এই স্ট্র্যাটেজিটা মানে মেটালিস্টদের এই যে স্ট্র্যাটেজিটা কনসাসনেস ব্যাখ্যা করার ক্ষেত্রেও তারা সেটা প্রয়োগ করেছে। কনসাসনেস ব্যাখ্যা করার ক্ষেত্রে তারা প্রয়োগ করেছে। আমরা আগেই বলেছি যে কনসাসনেসের খুব কাছাকাছি জিনিস হচ্ছে কি কোয়ালিয়া। সেই জন্য তারা বলতে চেষ্টা করবে যে আসলে আমরা যেগুলা কোয়ালিয়া বলি সেগুলা হচ্ছে মূলত কতগুলা ইন্টেনশনাল স্টেট। হ্যাঁ, জি স্যার, এখানে যে রিডাকশনিস্ট এক্সপ্লেনেশন, ওটা হচ্ছে আমাদের মনের রিডাকশনিস্টের কারণে আমরা একটা বস্তুগত জিনিস পাই, মানে আনসার খুঁজে বের করলে, এটাই তো মানে বিষয়টা। হুম 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 আমরা মন বলতে যে তোমার নামটা কি? স্যার তাসনিয়া। তাসনিয়া, তাসনিয়া একটু থাকো। কারণ আমরা মন দিয়ে যত কথাবার্তা বলি, একটা বস্তুবাদী বলবে আসলে মানে শব্দ হিসেবে তুমি মাইন্ড শব্দটা ব্যবহার করছো বটে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি মিন করছো কিছু না কোনো কিছু ফিজিক্যাল ফেনোমেন, কোনো না কোনো ম্যাটেরিয়াল ফেনোমেন, সেটা যেটাই হোক না কেন। আমরা যদি এগুলোকে রিডিউস করে নিয়ে আসি, কথাগুলোকে কমায় নিয়ে আসি, একটা রিডাকশনিস্ট অ্যাপ্রোচে যাই, তাহলে শেষ পর্যন্ত আমরা পিওর একটা বডিলি ফর্ম পাবো। হয়তো সেটা অনেক পারফেক্ট হতে পারে, তাই না? পারফেকশনে বেশ কম আছে না তাসনিয়া? হ্যাঁ স্যার, অবশ্যই আছে। যেমন একটা পাথর, সেটা হচ্ছে আমাদের এই যে মানে বডি, এই যে আমার এই আমার হাতগুলা পাথরের চেয়ে অনেক বেশি পারফেক্ট, আবার আমার হাতের চেয়ে আমার ব্রেন অনেক বেশি পারফেক্ট। হ্যাঁ, পাথরও একটা বস্তু, আমার হাত এটাও একটা বস্তু, আমার মস্তিষ্ক এটাও একটা বস্তু, কিন্তু পারফেকশন অনেক ডিফারেন্স আছে। বস্তুগুলোর মধ্যে যেমন গুণের ডিফারেন্স আছে, তৎসত্ত্বেও সেগুলো বস্তু। তেমনি বলছে যে আমরা যা চিন্তা করি, এই চিন্তা করাটাও হচ্ছে একটা বস্তুগত ব্যাপার। এটা হলো বস্তুবাদীদের ব্যাখ্যা। তাহলে কনসাসনেসের কি ব্যাখ্যা বলো? জি, এই যে এখানে যে যিনি বলবা তিনি বাজে আমার একটা কথা আছে। জি জি স্যার, তারপরে বলবা। বলো তোমার নামটা বলো। আমার একটা কথা আছে, আমি আহমদ আব্দুল্লাহ। সেটা হচ্ছে যে এই যে রিডাকশন করে নিয়ে আসলাম স্যার, ঠিক আছে? তো এই যে রিডাকশন করে যে আমরা বস্তু দিয়ে যে জিনিসটাকে ব্যাখ্যা করলাম, আমাদের মনটাকে যে বস্তু দিয়ে ব্যাখ্যা করলাম, এই যুক্তির ক্ষেত্রে, এই যুক্তিতে যদি আমরা যারা হচ্ছে যে মনোদার্শনিক, ঠিক আছে, তাদের কাছে এই যুক্তির সীমাবদ্ধতাটা কোন জায়গায়? তারা তো অবশ্যই এটা মেনে নেবে না, ঠিক আছে? যদি যারা হচ্ছে মনোদার্শনিক, যারা হচ্ছে বস্তুবাদী, তারা হচ্ছে এই যুক্তিটা দিচ্ছে, কিন্তু যারা হচ্ছে মনোদার্শনিক, তাদের কাছে এই যুক্তির সীমাবদ্ধতাটা কোন জায়গায়, সেটা যদি একটু ধরায় দিতেন। এই আহমদ আব্দুল্লাহ, তাও দুইটা নাম, একটা নাম হলে ভালো, যদিও আমার নামেরই তিনটা অংশ। আপনি আব্দুল্লাহ ডাকতে পারেন স্যার। আচ্ছা আব্দুল্লাহ, তোমাকে একটা প্রশ্ন করলে তুমি মাইন্ড করবা? জি না স্যার। ব্রড মাইন্ডেড না?
জি স্যার অবশ্যই, জি স্যার অবশ্যই, ফিলোসফি স্টুডেন্ট হয়েছি। হ্যাঁ, এইটাই তো বলতে চাচ্ছিলাম, বলো তো ফিলোসফিটা কি? ফিলোসফি এটা হচ্ছে এক স্যার কথায় ব্যাখ্যা বলবা? আর কি, যৌক্তিক ব্যাখ্যা, যৌক্তিক ব্যাখ্যা। যৌক্তিক ব্যাখ্যা। জি স্যার। যৌক্তিক ব্যাখ্যা ছাড়া কোন একটা ডিসিপ্লিন আছে আমাকে বলো তো ইউনিভার্সিটিতে? জি স্যার, বুঝিনি আপনার কথা। জি স্যার বলেন। যৌক্তিক ব্যাখ্যা দেয় না এমন একটা মানে ডিসিপ্লিন এন্টারপ্রাইজ বলতে পারবা? বিজ্ঞান যেগুলা করে সেটা তো স্যার আসলে যে এগুলোকে আরোহ অযৌক্তিক? অবরোহের মাধ্যমে, হ্যাঁ আরোহ অবরোহের মাধ্যমে সেটা হচ্ছে বিজ্ঞান যে আগায়। যেগুলা করে সেগুলোকে অযৌক্তিক? ওগুলা হচ্ছে যে স্যার এক্সপেরিমেন্টের উপরে করে, ঠিক আছে? যৌক্তিক এক্সপেরিমেন্টের উপরে বিজ্ঞান যা কিছু করে এক্সপেরিমেন্টের উপরে করাটা কি যুক্তিসঙ্গত নাকি যুক্তি বিরোধী? এখন হচ্ছে যে আমরা যদি দার্শনিক দিক থেকে যদি চিন্তা করি তাহলে হচ্ছে যে আমরা যে অভিজ্ঞতা পাই সেখানে ভুল থাকতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে বিজ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করে। বৈজ্ঞানিকরা এক্সপেরিমেন্টাল ভিত্তিতে যা করে সেটা কি তাদের জন্য যুক্তিসঙ্গত নাকি যুক্তি বিরোধী? হ্যাঁ যুক্তিসঙ্গত অবশ্যই। তাহলে এখন বৈজ্ঞানিকদেরকে এন্টায়ার স্বীকার করতে আমি ধরে নিচ্ছি বায়োলজিক্যাল এবং ফিজিক্যাল বোথ সায়েন্স ধরে নিচ্ছ, সোশ্যাল সায়েন্সের লোকেরা কিন্তু হাজির হবে একটু পরে, এবং লাইন ধরে কিন্তু এই যে আমাদের লিটারেচারের লোকজন আছে তারাও কিন্তু হাজির হবে যে আমরা কি অযৌক্তিক করি, আমাদের গুলো কি যুক্তি বিরোধী? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের সময় থাকলে আমরা অনেক আলাপ করতে পারতাম। ফিলোসফির কাজ হচ্ছে যুক্তি দেয়া। আমি বলি যে তিনটা জিনিস ফিলোসফিকে মানে কোনো জিনিসকে ফিলোসফি করে তোলে। বিষয়টা যদি হয় মৌলিক, বিষয়টা নিয়ে যদি কোনো মানে যুক্তি দেয়া হয় পক্ষে বা বিপক্ষে, এবং বিষয়টা নিয়ে যদি কোনো বাধা বিঘ্ন না থাকে, কোনো বাউন্ডারি দেয়া না থাকে, তাহলে ফ্রি ডিসকাশন, আর্গুমেন্টেটিভ অ্যানালাইসিস এবং বিগ কোয়েশ্চেন অর ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, এই তিনটা হলে ফিলোসফি হবে। সো যারা বস্তুবাদী দার্শনিক তারা মনের যে একটা বস্তুবাদী ব্যাখ্যা দেয়, তাদের ব্যাখ্যার যুক্তি আছে, তাহলে সেই যুক্তিগুলো সবাই গ্রহণ করে নেয় না কেন? আহমদ আব্দুল্লাহ, আমার প্রশ্ন সেটাই স্যার। আমি তো তোমার কাছে সেই প্রশ্ন করতেছি, তুমি ফিলোসফিতে 2 বছর পরে 3 বছর উঠছো, যে ফিলোসফির প্রত্যেকটা তত্ত্বের পক্ষে যুক্তি আছে। একটা তত্ত্ব বলো ডান, একটা বলো বাম, একটা বলে দিন, একটা বলে রাত, একটা বলে হইছে, একটা বলে হয় নাই, এবং প্রত্যেকের পক্ষে যুক্তি দেয়, প্রত্যেকে নিজের যুক্তিকে সঠিক মনে করে, তাহলে শেষ পর্যন্ত কি হবে? এখন যুক্তির ক্ষেত্রে তো স্যার একটা হচ্ছে যে যুক্তির ব্যবহার আর একটা হচ্ছে অপব্যবহার আছে, সুযুক্তি কুযুক্তি আছে। এখন তুমি যদি আমার যুক্তিটা না নাও তাহলে আমি বলবো যে যুক্তির অপব্যবহার করছো। জি 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 স্যার। আর তুমি যদি আমারটা নাও তাহলে তুমি খুব ভালো, তুমি সুব্যবহার করছো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো শেষ পর্যন্ত? এখন হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ফিলোসফিক্যাল থটের উপর ডিপেন্ডেন্ট হলো তো। এখন আমাদের চিন্তা ফিলোসফিক্যাল ভাবনার কোনো বিষয়ে তো ফিলোসফিক্যাল থট তো একটা না, জি জি কয়েকটা, কমসে কম 2টা। একজনে বলে যদি ডানে বলে, একজনে বলবে বাঁয়ে, একজনে যদি বলে যে এটা দাও, আর একজনে বলে না কোনো ক্রমে দেওয়া যাবে না, তাহলে শেষ পর্যন্ত এখানে তাহলে একটা পয়েন্ট হয়তো আমি মানে যদি ধরে দিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের পূর্ব ধারণা বলে যেটা আছে সেটা হচ্ছে যে ডিপেন্ড করে, সেটার উপর ডিপেন্ড করে যে এটা আমার কাছে কি সুযুক্তি মনে হবে নাকি কুযুক্তি মনে হবে, আমাদের পূর্ব ধারণার উপরে। অবশ্যই হলোই তো, যার কাছে খারাপটা ভালো লাগে পূর্ব ধারণা অনুসারে সে ভুলটাকেই সঠিক মনে করবে, জি তাহলে তুমি তাকে কিছু বলতে পারবা না, মানে তার জন্য তাহলে সঠিক কি একই সাথে 2টা জিনিস হবে? 2 + 2 = 4ও হবে, 8ও হবে? জি না স্যার, তাহলে জি এই কনফিউশনটা যদি একটু ক্লিয়ার করতে নাকি স্যার? এটা তো তাহলে গোড়ার কনফিউশন, এটা ফিলোসফি অফ মাইন্ডের কনফিউশন, এটা ফিলোসফির কনফিউশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এনিওয়ে সেটা হচ্ছে যে প্রত্যেকেই যুক্তি দিবে যার যার মতো করে, এবং প্রত্যেকে নিজের যুক্তিটা বেছে নিবে, তাই না? জি স্যার। তাহলে এই ডিফারেন্সটা কেন হচ্ছে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়ের সাথে রিলেটেড। ওই শুরুতে আমরা যেটা বলছি ইন্টেনশনালিটি, এই যে ইন্টেনশনালিটি, এই ইন্টেনশনালিটি হচ্ছে সাবজেক্টিভিটির সাথে রিলেটেড। আমরা জ্ঞান তত্ত্বে পড়ছি না, জ্ঞানের জন্য 2টা জিনিস লাগবে, জ্ঞানের কর্তা এবং জ্ঞানের বিষয়, তাই না? তাহলে জি স্যার। হ্যাঁ, তাহলে সাবজেক্টিভিটি এর একটা অংশ হচ্ছে ইন্টেনশনালিটি,
একজন ব্যক্তির কাছে একটা কিছু একরকম লাগে। আমরা শুরুতে একটু আলোচনা করছিলাম যে একটা ইভেন ফিজিক্যাল এক্সপেরিয়েন্সও এক একজনের কাছে এক এক রকম। ইভেন বাহ্যিকভাবে মেজারমেন্ট যদি সমানও হয়, ঠিক আছে? একটা কঠিন শব্দ মনে আসছে, বলে ফেলবো নাকি? তোমরা মনে রাখতে পারবা? জি স্যার, প্লিজ বলেন। হ্যাঁ স্যার বলেন। মাল্টিপল রিয়ালাইজেবিলিটি। রিয়ালাইজ করে ফেলে আমরা রিয়ালাইজ থেকে রিয়ালাইজেবিলিটি। মানে কথার কথা আমি যে খানিকক্ষণ আগে বলছিলাম যে আমি বললাম যে এটা ভালো, কেন? কারণ এটা লাল। আরেকজন বললো যে এটা ভালো কারণ এটা বড়। ওকে, হ্যাঁ, তাহলে এখন দুজনেই বলছে ভালো, কিন্তু একজন কিন্তু রঙের কারণে ভালো বলছে, একজন সাইজের কারণে ভালো বলছে। এখন তুমি শুধু উত্তর মিলাইলে হবে না, ভিতরে যে গন্ডগোল সেটা বুঝবে না। তাহলে দেখা গেল যে একজন অনেস্টি করছে পলিসি হিসেবে, আরেকজন অনেস্টি করছে ইমানুয়েল কান্টের মতো তার একটা বিবেকের তাড়না হিসেবে। তাহলে কৌশল হিসেবে সততা করা আর বিবেকের দাবি হিসেবে সততা করা, দুইটা সততা কিন্তু কার্যত এক, কিন্তু আসলে কিন্তু এক নয়। এটাকে বলে মাল্টিপল রিয়েলাইজেবিলিটি। মনে থাকবে? স্যার জি আবার স্যার। একটু বলেন। না আর বলা যাবে না, পরে শুনে নিয়েন। এখন এই যে মনে থাকবে বলছে কে? আহমদ আব্দুল্লাহ না? আমি মনে হয় কারো ক্ষতি করে দিলাম আর কি স্যার। হ্যাঁ, ক্ষতি তো করেই দিছো। তোমার Sorry. তোমার তুমি করো না, তোমার প্যারেন্টস এ করছে। তোমার নাম রাখছে অ্যালফাবেটিক্যালি, সবার আগে উপরে চলে আসে। এবং Sorry, sir. নামের একটা অংশ বাদ দিয়ে আরেকটা অংশ নিলেও তাতে কোনো হেরফের নাই, শুরুতেই থাকবে তুমি। তো তাহলে তোমার কি মনে থাকবে না আহমদ আব্দুল্লাহ? জি স্যার, মাল্টিপল মনে থাকবে ইনশাআল্লাহ। জি স্যার। রিয়েলাইজেবিলিটি। তাহলে তোমার মন আছে? স্বীকার করতেই হচ্ছে স্যার। আছে? কোথায় আছে? আমি স্ক্রিন শেয়ার অফ করে দিয়ে তোমাকে তুমি বলো তো কোথায় আছে, দেখাও তো দেখি, দেখাতে পারবা? স্যার আচ্ছা, তোমার যে মন আছে সেটা তুমি দেখাইতে পারবে না ফর শিওর, কারণ তুমি আমরা যদি তোমারে মানে একটা কথার কথা যে মানে তোমার ব্রেইনটা যদি খুলে আমরা দেখি, তোমার ব্রেইনটা তুমি নিজেও যদি দেখো, হ্যাঁ, ফর শিওর জি যে স্যার। তোমার এটা খুলে তুমি যদি একটু খুব উন্নত মানের একটা মানে ধরো আরো অনেক বছর পরে বিজ্ঞানের উন্নতি হলো যে একটা মানুষকে জীবিত রেখে কনসাস রেখে আস্তে আস্তে করে তার সব খুলে করা হলো, তারপর তোমাকে তুমি নিজেও যদি দেখো, তোমার ব্রেনের মধ্যে দেখো, তোমার শরীরের মধ্যে দেখো, হ্যাঁ, ঢুকে দেখো ন্যানো টেকনোলজি দিয়ে বা কোনো কিছু, অথবা একটা যে সিনেমা আছে হানি আই শ্রাঙ্ক দ্য কিড এর সিরিজের, যে সে এত ছোট হইয়া মানে শরীরের মধ্যে শরীরের মধ্যে নাতিরা গাড়ি সহ ঢুকে যায়, হ্যাঁ, এবং সারা শরীর ভ্রমণ করে শেষ পর্যন্ত নাক দিয়ে বের হয়ে পড়ে। হ্যাঁ, জি তোমার স্যার, আমরা একটা সিরিজ দেখছিলাম হ্যানিবাল, ওইটার একটা ক্লিপ এরকম ছিল যে একজনের ব্রেন করে তারপর এখন তুমি নিজেই যদি তোমার শরীরকে ডিসেকশন করে দেখো, যেভাবে করে সেভাবে দেখো, তুমি যে ফিল করছো এই প্রতি মুহূর্তে, মানে 3D তো বলা হবে না, 5Dও না, 11 ডাইমেনশন অথবা মাল্টি ডাইমেনশনাল যে মুভি প্রতিনিয়ত আমরা কল্পনার মতো ছবির মতো দেখতেছি, এটা তুমি কোথাও পাবে না। হ্যাঁ, এখন যারা ব্রেন স্ক্যান করে তারা ব্রেনের মধ্যে কিছু মানে ইলেকট্রিক সিগন্যাল আসা যাওয়া এগুলা দেখে, সেই ইলেকট্রিক সিগন্যাল আসা যাওয়া দেখে, ইলেকট্রিক সিগন্যাল আর আমার যে বাস্তব ছবি আমি যেটা ফিল করছি, আমার খুব ভালো লাগছে, আমার খুব খারাপ লাগছে, অথবা আমার বিষণ্ণতা বা আমার যা কিছু, এগুলোকে তুমি একটা যেমন মনে করো আমরা কুলনেস, আমরা বললাম যে 18 ডিগ্রি তাপমাত্রায় কুল। এখন ঠান্ডার দেশের লোকদের তো 18 ডিগ্রি তাপমাত্রায় তাদের গরমে সব মানে মানে খুব খারাপ লাগে, তারা সব একদম ইয়ে হয়ে যায়। এই যে কুলনেস, ফিল অফ কোল্ড, এটা কোথায় আছে? আমরা যে সাবজেক্টিভ যে আমরা ফিলিং গুলা পাই, এগুলো আমাদের বডিতে কোথাও আমরা লোকেট করতে পারি না। এই জন্য এই বইতে আমরা যেটা আলোচনা করব, এইটার লাস্ট চ্যাপ্টার হচ্ছে ইউসি আইডেন্টিটি অফ দ্য পার্সন, আমি কোথায়। এবং খুব মজার আলোচনা, তাতে দেখা যাবে যে আমি যে কোথায় আছি সেটা আমি কখনোই দেখাতে পারবো না, কিন্তু আমি যে আছি সেটা আমি নিশ্চিত, এবং যে কোনো কিছু সে বেশি পরিমাণে নিশ্চিত, যেটা আমরা গতকালকে আলোচনা করেছি
যে রেনে ডেকার্টের কভিটু আর্গোসুম আই থিঙ্ক দেয়ারফর আই এম যে ফিলোসফি সেটা থেকে। সো আমাদের মন আছে, এটা আমরা ফিল করি, কিন্তু সেটা আমরা বডিতে দেখাইতে পারি না। আর যারা বস্তুবাদী তারা বলবে যে দাও তোমার তোমার মাথার মধ্যে একটা বাড়ি মারলেই তুমি কাইতে। আমার এখন একটা যদি আমার পাশে আছে সৌরভ, আমার সহকারী, ও যদি আমাকে যদি একটা মারে তাহলে আমি শেষ। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে তোমার ব্রেইনই হচ্ছে তুমি। হ্যাঁ, আমি যদি মরে না যাই তাহলে আমি উঠে আবার জিজ্ঞেস করবো আচ্ছা, একটা টেলিভিশনের মাদার বোর্ডের মধ্যে একটা স্ক্রু নড়াই দিলেই তো স্ক্রিন ডিস্টার্ব হয়ে যায়। এই যে আমি ল্যাপটপে দেখতে পাচ্ছি, ল্যাপটপের মাদার বোর্ডের মধ্যে একটু ব্যস্ত হইলে স্ক্রিনের মধ্যে সেটা দেখা যাবে। তাতে করে কি বলা যাবে যে ল্যাপটপের মাদার বোর্ড এগুলো তৈরি করতেছে, টেলিভিশনের মাদার বোর্ড থেকে প্রোগ্রাম গুলো বাইরেতেছে? আমরা বলবো যে এগুলো তো জাস্ট রিলে করে, জাস্ট রিসিভ করে, ক্যাচ করে। হ্যাঁ, তাহলে আমার হাত যেরকম একটা অর্গান, আমার ব্রেনও সেরকম একটা অর্গান। যাই হোক, সেগুলো আমরা গ্রাজুয়ালি আলোচনা করব। আমি টেক্সচুয়ালি আগাইতে চাচ্ছি এই জন্যই যে টেক্সচুয়ালি যদি আমরা আগাই, আমরা একটা বিষয় খুব দ্রুত শেষ করতে পারি। আর আমরা যখন আলাপ আলোচনা করি তখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং একটু বেশি হয়, কিন্তু আমাদের মানে কোর্সের অ্যাডভান্সমেন্ট একটু কম হয়। যাই হোক, মূল কথাটা হচ্ছে যে মেটালিস্টদের, বস্তুবাদীদের মানে ইয়াটা হচ্ছে, স্ট্র্যাটেজিটা হচ্ছে যে তারা বলবে যে কনসাসনেস এর ভিত্তি হচ্ছে কোয়ালিয়া। আসলে কোয়ালিয়া এক্সিস্ট করে না। তাহলে কনসাসনেসটা কি? বলে কনসাসনেসটা হচ্ছে আসলে কতগুলা ইন্টেনশনাল স্টেটের সমষ্টি। মানে আমি এমন মনে করি, এমন মনে করি, এমন মনে করি, এই মনে করাগুলা মিলে হচ্ছে যে আমার কনসাসনেস। এর বাইরে ইন্ট্রিনজিক আলাদা কোনো কনসাসনেস নাই। এটা হলো ইন্টেনশনালিস্ট অ্যাপ্রোচ। তাহলে যারা বলেছ তারা ছাড়া অন্য কেউ একজন এখনো বলো নাই, আমাকে যদি একটু বলতে যে এখন আমি যেটা বললাম যে ইন্টেনশনাল অ্যাপ্রোচটা কি, ইন্টেনশনালিস্ট অ্যাপ্রোচ এটা কি? স্যার শব্দটা শুনতে পাচ্ছি না, ওখানের কি সমস্যা নাই আমার ফোনে সমস্যা? তোমার তোমারই বোধহয় কোন, অন্যরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, আমি শোনা অল্প যাচ্ছে। জি স্যার। ওই যে মনে হয় আচ্ছা, ইন্টেনশনালিস্ট অ্যাপ্রোচটা হচ্ছে, ওয়ান সেকেন্ড আমি রিপিট করে বলছি, টু show that consciousness is actually intentional property, intentional state, এবং ইন্টেনশনালিটি হচ্ছে একটা ফিজিক্যাল ফেনোমেনা। এইটুক মনে রাখলে হবে। তাহলে এবার আমরা আর্গুমেন্টের মধ্যে চলে আসি। বস্তুবাদীরা, এটা হলো তাদের স্ট্র্যাটেজি। এরপরে আর্গুমেন্ট, প্রথম আর্গুমেন্ট হচ্ছে এই যে এলিমিনেটিভিজম। এলিমিনেটিভিজম, এলিমিনেটিভিজম হচ্ছে এলিমিনেট, আমরা বলি না এলিমিনেট, কথা কথা এলিমিনেট। হ্যাঁ, আমরা বলি না এলিমিনেট, এলিমিনেট থেকে হচ্ছে এলিমিনেটিভিজম। অর্থাৎ তারা বলতে চাইবে যে ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক মানে বুঝো, মানে সতত, স্বগত, একদম ভিতর থেকে যেটা রিয়েল, অরিজিনাল, সেটা এরকম অরিজিনাল মানে স্বতন্ত্র, আলাদা, মানে চেতনা বলে কোনো কিছু না। চেতনা হচ্ছে একটা বস্তুগত ব্যাপার, একটা শরীরের ব্যাপার। এই তাহলে যারা এলিমিনেটিভিজমের কথা বলে তারা কি এলিমিনেট করতে চায়? তারা কোয়ালিয়াকে অস্বীকার করেন। কোয়ালিয়া যদি বাদ যায় তাহলে কনসাসনেস হবে কি? একটা ইন্টেনশনালিটির সমষ্টি। ইন্টেনশনালিটি কি? ইন্টেনশনালিটি হচ্ছে আমাদের ফিজিক্যাল। যেমন আমার যখন পানির তৃষ্ণা লাগে, শরীরে যখন পানির ঘাটতি পড়ে, তখন পানি আমার খুব ভালো লাগে, তাই না? জি স্যার। পানি আমার ভালো লাগে। হ্যাঁ, ওই যে গান আছে না, আধার আমার ভালো লাগে। হ্যাঁ, অবশ্য তোমরা এসব গান শুনো না, এগুলো আমরা শুনি। এগুলো তোমাদের কাছে অ্যান্টিক, ক্লাসিক ক্লাসিক ক্লাসিক। হ্যাঁ না স্যার, গানগুলো আমরাও শুনি। আর আমার ভালো লাগে। হ্যাঁ, কি মেয়েরা একটু শুনে হয়তো। এখন যার পেটে ক্ষুধা, ওই যে সুকান্তের কবিতা বলতো, পূর্ণিমার চাঁদ যেন
পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো ছানা রুটি। রুটি। দরকার নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ঝলসানো রুটি। জি স্যার। তো তার কাছে পূর্ণিমার চাঁদ থেকে ঝলসানো রুটি মনে হচ্ছে, তার পেটে ক্ষুধা। আর যার পাশে তার ভালোবাসার মানুষটা আছে, তার কাছে পূর্ণিমার চাঁদ যেন মানে আপনজনের মুখের ছবি। তাই না? স্যার ওটা কি ক্ষুধা ছাড়া না ক্ষুধা লাগলে ওটা দেখা লাগবে, দেখা প্রিয় মানুষ পাশে আছে কিন্তু ক্ষুধা লাগছে, তখন আসলে কিরকম লাগবে? হ্যাঁ, এটা আপনি নিজেই বুঝবেন। আল্লাহ, আমাদের বাসা যেখানে, তার পাশে পাহাড়, পাহাড়ের পিছনে হচ্ছে মেয়েদের হল। পাহাড়ের এই পাশে আমাদের বাসাগুলো, ওই পাশে হচ্ছে সারি সারি মেয়েদের হল, 3টা হল। তো হলের মেয়েদেরকে দেখি, বাচ্চা দেখলে তাদের মাথা খারাপ হয়ে যায়। বাবুরে, সোনারে, আরে বাবারে, বাচ্চার ঘ্রাণ নেওয়ার জন্য পাগল হয়ে পড়ে, কারণ তাদের মধ্যে মাতৃত্ব কাজ করে। হ্যাঁ, আবার ছেলেদের মধ্যে অন্য কিছু কাজ করে। আমাদের শারীরিক যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমাদের মধ্যে ইন্টেনশনাল প্রপার্টি তৈরি করে, এবং এই ইন্টেনশনাল প্রপার্টি গুলো, ইন্টেনশনাল স্টেট গুলো সমষ্টি হচ্ছে যে আসলে আমাদের কর্ষণ। এটা বলতে চাইবে কারা? যারা কনসাসনেসের যে একটা রিয়ালিটি আছে সেটাকে এলিমিনেট করতে চায়, যারা কোয়ালিকে এলিমিনেট করতে চায়, সোজা কথায় যারা হচ্ছে বস্তুবাদের পক্ষে। তা আমরা কি বস্তুবাদের পক্ষে না বিপক্ষে? তোমাদের কি ধারণা, বা আমার সম্বন্ধে তোমাদের কি ধারণা? বিপক্ষে স্যার। আমি বস্তুবাদের বিপক্ষে। জি স্যার। ব্যক্তিগতভাবে আমি বস্তুবাদের বিপক্ষে, কিন্তু যখন আমি তোমাদের এখানে আলোচনা করব তখন আমি কিন্তু বস্তুবাদের কতক্ষণ পক্ষে থাকবো, কতক্ষণ বিপক্ষে থাকবো। ঊর্ধ্বে মানে ঊর্ধ্বে না, রেফারি যেরকম মাঠের এই পাশেও দৌড়ায়, ওই পাশেও দৌড়ায়, হ্যাঁ মাঠের, হ্যাঁ সেরকম। ওকে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এর আগে সেকেন্ড ইয়ারের সাথে যখন ক্লাস করেছি, গতকালকে একটা ক্লাস করেছি, সেখানে আমরা 15-20 মিনিট আলোচনা করে আমরা কিছু প্রশ্ন নিয়েছি, আবার 5-7 মিনিট প্রশ্ন ইত্যাদি আলোচনা নিয়ে তারপর আবার আলোচনা করেছি, আবার প্রশ্ন নিয়েছি, আবার প্রশ্ন উত্তর দিয়েছি, এভাবে আমরা অগ্রসর হয়েছি। আজকে তোমাদের আমি আর সেভাবে অগ্রসর হচ্ছি না, কিন্তু আমি বুঝতে পারছি না তোমরা কি বোর ফিল করছো কিনা। যারা যারা বোর ফিল করছো না তারা কিছু বোর ফিল করছো এরকম কেউ একজন বলো তো দেখি। স্যার আমার একটু বোরিং লাগতেছে, দেখি এমন সাহসিনী কেউ আছো কিনা। স্যার আমি একটা কোশ্চেন করতে চাই। আপনি কে? স্যার আমি রাবিয়া মুন্নি। রাবিয়া মুন্নি, আচ্ছা। কথা বলতে দিতে হবে, চাই প্রশ্ন করার অধিকার। এইটা যে কভার ফটো হিসেবে লাগাই রাখছে বহু বছর থেকে, সেই তো কাউকে না করতে পারে না। স্যার আমার কথাটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে কোয়ালিয়া এই ওয়ার্ডটা, এটা কি খুব বেসিক? স্যার আমি তো জানি না, আমি তো এই যে অন্য ডিপার্টমেন্টে। কোয়ালিয়া শব্দটা আসছে কোয়ালিতে, কোয়ালি, QUALE। কোয়ালি হচ্ছে একবচন, একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, আর অভিজ্ঞতার সমষ্টি হচ্ছে কোয়ালিয়া। ওকে। ফিলসফি অফ মাইন্ড এর মধ্যে এই কথাটাই চালু হয়েছে রিসেন্টলি, মানে ধরো 100 বছর আগের কোন ফিলসফি অফ মাইন্ডের বইয়ের মধ্যে শব্দটাই পাওয়া যাবে না, এটা একটা নতুন আর্গুমেন্ট। ওকে। কোয়ালিয়া মনে রাখবো সোজা কথায়, কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট অফ আওয়ার সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স, এইটুকু। কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট অফ আওয়ার সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স। তাহলে একটা কিছুর একটা পরিমাণগত দিক, গুণগত দিক থেকে, তাহলে আমরা ব্যক্তি হিসেবে পরিমাণটাকে বোধ করি না গুণটাকে বোধ করি? দুইটাই স্যার। যখন একটা বোঝা যখন অনেক ভারী হয়, আমি তুলতে পারি না, ওই পরিমাণটা তখন একটা গুণ তৈরি করে। আমার কথাটা শোনো, যখন একটা পরিমাণ, কোন একটা পরিমাণ, হোয়াট এভার অ্যামাউন্ট, কোন কিছু, কোন একটা সাইজ, পরিমাণ, কোয়ান্টিটি, এটাকে যখন আমরা ডিল করি তখন সেটা আমাদের কাছে, ব্যক্তির কাছে এটা গুণ হয়ে ওঠে। ওকে। আমার কাছে 10 কেজি হচ্ছে হালকা,
আমার কাছে 100 কেজি হচ্ছে ভারী আর 1000 কেজি হচ্ছে আমার জন্য অসম্ভব, সেটা আমার জন্য। হ্যাঁ, তাহলে আমি যে হালকা বলছি, ভারী বলছি, অসম্ভব বলছি, এটা আমার প্রেক্ষাপটে। তাহলে ব্যক্তি যখন কোনো কিছু ডিল করে তখন সে কোয়ালিটেটিভলি ডিল করে, ইভেন যখন সে কোয়ান্টিটি ডিল করে তখন সে কোয়ালিটেটিভলি সেটাকে ডিল করে। বলে সব মানুষরা বলছে, তাহলে সব মানুষরা বলছে অধিকাংশ কথা, সেটি একটা গুণ হয়ে দাঁড়ায়, মানে সংখ্যাগরিষ্ঠতা। ওকে, তাহলে এবার আমরা একটু আলোচনা করি এলিমিনেটিভিজম। The difficulty with this approach is that qualia seem devoid of intentionality. এখন তোমরা আমার এই লেখাগুলোর মধ্যে যদি সবগুলো লেখা পেতে চাও তাহলে তোমরা ভুল করবা, কারণ সবগুলো লেখা বইয়ের মধ্যে আছে, আর সবগুলো লেখা বইয়ের মধ্যে আছে, আর এই বইটা টোটালি স্ক্যান করে এটাকে সফট কপি বানাইয়া আমি আমার সাইটের মধ্যে দিয়ে রাখছি। কোনো পার্সোনাল কথা এখানে বলা যাবে না, চ্যাট করা যাবে না। এটা গোলাম নূর কিছু বলবা? না স্যার। আচ্ছা, তোমরা তো যদি কোনো ক্লাস রিলেটেড বিষয় বলার না থাকে, এটা একটা মানে আমাদের রিয়েল ফিজিক্যাল ক্লাসের মতোই, সুতরাং তোমরা সেই ধরনের এটিকেট মেনটেন করবা, সতর্ক থাকবা যাতে তোমার মাইক্রোফোন বা ভিডিও অন হয়ে না যায়। আবার আমি যখন কথা বলতে চাইবো তখন আবার অফ করে বসে থাকলে হবে না। হ্যাঁ, আর আমি দেখতে পেলাম যে একজনকে একটা পার্সোনাল মানে মেসেজ করেছে চ্যাটে, এটা করবা না। তো এইটার সফট কপি আছে এবং এখানে হিউজ আলোচনা আছে, তোমাদের সেগুলো পড়তে হবে। এলিমিনেটিভিজম এর কথাটা আমি বলে দিয়েছি, সেজন্য এখান থেকে আর কোনো যুক্তি আমি এটার পক্ষে আনি নাই। আর এটার বিপক্ষে আমরা এখন একটু আলোচনা করব। সমস্যা হচ্ছে যে আমরা যদি বলি যে মানে ইন্ট্রিনজিক কনসাসনেস নাই, সমস্যাটা হচ্ছে যে কনসাসনেস এর গোড়া হচ্ছে যে কোয়ালিয়া, সে কোয়ালিয়া এবং ইন্টেনশনালিটি দুইটাকে আমরা এক হিসেবে পাই না। আমরা দেখি যে কোয়ালিয়ার মধ্যে ইন্টেনশনালিটি থাকে না। কোয়ালিয়া seem to be an extra element, an aspect of conscious experiences over and above their intentional content. Conscious experiences therefore cannot be completely reduced to intentional state. আমি আমার ক্ষুধা লাগলে পূর্ণিমা চাঁদকে ঝলসানো রুটি মনেই হইতে পারে, এটা কিছু ইন্টেনশনালিটি আমাদেরকে প্রভাবিত করে, কিন্তু আলটিমেটলি আমাদের যে সেন্সেশন, আমাদের যে পারসেপচুয়াল ক্যাপাসিটি বা আমাদের যে ইনার পারসেপশন, রেশনালিটি, এই সব কিছু কিন্তু একটা নিজস্ব মানে ক্যাপাসিটি আছে, সেটা আমি চাইলে সেটা উল্টে দিতে পারি না। আমি কালোর দিকে তাকাইয়া উইশফুলি ভাবতে পারি না যে ইট ইজ হোয়াইট, হ্যাঁ কি সাদা ধবধবে, এটা আমি উল্টোপাল্টা বলতে পারি, কিন্তু কখনো আমি নিজেকে নিজে এটা বলতে পারবো না। সো আমাদের যে কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট আছে এটা ইন্টেনশনালির সাথে কিন্তু এক না। ড্যানিয়েল ডেনেটের নাম হয়তো তোমরা শুনে থাকবে, শুনেছো কেউ? পড়তেছে না স্যার। বর্তমান বিশ্বে তো অনেক বড় অ্যাথেইস্ট। হ্যাঁ, বর্তমান বিশ্বে নাস্তিকতার 4 খলিফা বলা হয়, 4 হর্সম্যান অফ অ্যাথিজম। এই 4 খলিফার মধ্যে একজন হলো ফিলসফার। ওইসব স্যাম হ্যারিস ফিলসফির উপরে উনি ডিগ্রি করেছেন, শেষে ওনাকে ফিলসফার বলা উচিত। তো রিচার্ড ডকিন্স, স্যাম হ্যারিস, তারপর হচ্ছে যে ক্রিস্টোফার হিচেন্স এবং ড্যানিয়েল ডেনেট। তো এই ডেনেট এই এলিমিনেটিভিজম পক্ষে বলবে। ডেনেট এইটার ব্যাপারে রেসপন্স করবে যে he does not deny that we really do have conscious experiences, feeling pain, taste of coffee, smelling flowers, hearing music, etc. কিন্তু তিনি অস্বীকার করবেন যে এই যে আমরা ফিলিং পেইন, ব্যথা পাই, টেস্টিং কফি খেলে আমরা টেস্ট পাই, স্মেল অফ ফ্লাওয়ার, হিয়ারিং মিউজিক, বলছে এই যে বিষয়গুলো
এই এক্সপিরিয়েন্স গুলো, এগুলো হচ্ছে যে these experiences future properties of the short qualia are taken to be, এগুলো কতগুলো ফিউচার প্রপার্টিজ, কতগুলো ইন্টেনশনাল প্রপার্টিজ যেগুলোকে আমরা কোয়ালি হিসেবে নিচ্ছি, কিন্তু এই প্রপার্টি গুলো কোনোটাই হচ্ছে যে এসেনশিয়ালি ইন্ট্রিনজিক না। মানে আমার ব্যথা অনুভব করা অথবা আমার কোনো কিছু স্বাদ অনুভব করা বা কোনো ঘ্রাণ পাওয়া বা কোনো কিছু শোনা, এগুলোর কোনোটাই কিন্তু মানে ইন্ট্রিনজিক না। এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো ফিজিক্যাল প্রসেসে ঘটে এবং আমরা কিন্তু কমন সেন্সে সেটা বুঝতে পারি। ডেনেটের এই কথাটার ক্রিটিসিজম হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমাদের এই ফিলিং, পেইন, এটার একটা ফিজিক্যাল প্রসেস আছে। টেস্টিং কফি, খাওয়া দাওয়া আমরা খাই, এটার একটা ফিজিক্যাল প্রসেস আছে। স্মেলিং ফ্লাওয়ার, এটা একটা ফিজিক্যাল প্রসেস আছে। ইন মিউজিক অর হোয়াট এভার, এইসবগুলোর ফিজিক্যাল প্রসেস আছে। কিন্তু এগুলোর ফিজিক্যাল প্রসেস থাকা সত্ত্বেও আমরা কি বলতে পারবো এগুলোর মধ্যে কোনো সাবজেক্টিভিটি নেই? হ্যাঁ, এগুলোর মধ্যে যদি কোনো সাবজেক্টিভিটি যদি না থাকতো তাহলে তো আমরা সবাই সেম ফিল করতাম, আমরা সেম টেস্ট পেতাম, আমরা সেম মানে ফ্রেগ্রেন্স পেতাম। এখন একটা কালার দেখিয়ে যদি জিজ্ঞেস করা হয়, যে কোনো একটা কালার দিয়ে যদি জিজ্ঞেস করা হয়, সাপোজ আমি এটা উপরে এই যে এখানে কনসাসনেস, আমি যে নীল কালার দিয়েছি মাঝখানে বোধহয় হোয়াইট বা এরকম কিছু একটা হবে। এখন এই কালারটার সম্বন্ধে যদি আমি মেশিনের কাছ থেকে রিডিং নেই, মেশিনগুলো যদি ঠিক থাকে সবগুলো মেশিন আমাকে সমান রিডিং দিবে। কিন্তু আমি যদি মানুষদেরকে জিজ্ঞেস করি, দেখা যাবে যে কেউ নীল পছন্দ করবে, কেউ পছন্দ করবে না, কারো কাছে এটা ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, কারো এটা চোখে লাগবে, কারো চোখে লাগবে না। তাহলে চোখগুলো তো সব সমান, তাহলে কারো চোখে লাগতেছে, কারো চোখে লাগতেছে না, কেন এরকম হচ্ছে? তখন জেনেটের বিরোধীরা বলবে যে এখানে আসলে সাবজেক্টিভিটি একটা রোল প্লে করে, যার কারণে সেটা ঘটে। এখানে আরেকটা কথা বলছে যে আমাদের ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে আমরা বুঝতে পারি। তাহলে একই জিনিস দেখে কারো কাছে ভালো লাগছে, কারো কাছে ভালো লাগছে না, কারো কাছে সেটা একরকম মনে হচ্ছে, আরেকজনের কাছে অন্যরকম কেন মনে হচ্ছে? এই বিষয়গুলো কেন ভেরি করে? কারণ আমাদের সাবজেক্টিভিটি এখানে একটা রোল প্লে করে এবং এই সাবজেক্টিভিটিকে আমরা ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে জানতে পারি। এখন আমার কোশ্চেন হচ্ছে যে ইন্ট্রোস্পেকশন জিনিসটা কি? এটা বুঝেছো এরকম কেউ একজন বলবা, তারপরে বুঝো না এমন কেউ একজন বলবা। ইন্ট্রোস্পেকশনটা হচ্ছে স্যার এই যে ব্যক্তি ভেদে যে এটার যে ভ্যারি করে আর কি, যে ভিন্ন ভিন্ন স্বাদ বা ভিন্ন ভিন্ন অনুভূতি, কারো কাছে বেশি, কারো কাছে কম, কারো কাছে ভালো লাগা, না, কারো কাছে খারাপ লাগা। ঠিক ব্যাপারটা সেরকম নয়। দেখি অন্য কারো কাছ থেকে শুনি, অন্য একজন বলো। স্যার অন্তর্দর্শন বুঝাই? হ্যাঁ, ইন্ট্রোস্পেকশনের বাংলা হচ্ছে অন্তর্দর্শন, কিন্তু আর একটু বুঝাই বলো। স্যার আমরা মানে আমাদের ক্ষেত্রে যে জিনিসটা ফিল করি, মানে আমাদের ব্যক্তিগত যে জিনিসটা ফিল করি, সেটা অন্য ক্ষেত্রে হয়তো নাও মিলতে পারে, এরকম। আচ্ছা, তোমার নামটা হলো? স্যার তাসনিয়া। হ্যাঁ, তাসনিয়া, কিন্তু তোমার এখানে তো তোমার ডিভাইসের নাম আসছে। তুমি একটু ইয়ে করে নিও, আজকের পরে আবার একটু ঠিক করে নিও। হ্যাঁ, কারণ তোমাদের পার্টিসিপেন্টদের আমি লিস্টটা রাখবো, তো সেখানে তোমার ওই নাম থাকাটা ভালো। আচ্ছা, সেটা হচ্ছে যে অন্তর্দর্শন মানে আমরা যখন নিজের দিকে নিজে তাকাই, মানে নিচের দিকে না, নিজের দিকে আমরা চোখ দিয়ে দেখি। চোখ দিয়ে কি সামনে দেখি না পিছনে দেখি তাসনিয়া? স্যার সামনে দেখি। আচ্ছা, আমরা ক্যামেরা লাগাই পিছনে দেখতে পারি না? হ্যাঁ পারি। আচ্ছা, কোনো ক্যামেরা লাগায় কি মনের ভিতরে দেখা যাবে? জি স্যার, যাবে। হ্যাঁ, কোথায় পাওয়া যায় সে জি ক্যামেরা? স্যার। তাই নাকি? যাবে বলতে কে? এই হারাই গেল নাকি?
হ্যাঁ, এমন ক্যামেরা পাওয়া যাবে যেটা দিয়ে মনের ভিতরে দেখা যাবে, এই কথাটা যাবে বলতে আমি তো এটা কিনতে চাই, পারি বা না পারি চেষ্টা করবো। না, কোনো ক্যামেরা দিয়ে মনের ভিতরে দেখা যাবে না। হ্যাঁ, আচ্ছা, স্যার ইন্ট্রোস্পেকশন দিয়ে তো জানা যাবে। এটা তো সমস্যা হচ্ছে আমার ইন্ট্রোস্পেকশন দিয়ে আমি জানবো, আমার ইন্ট্রোস্পেকশন তোমার কাছে আমি বলা ছাড়া নিজেরটা নিজে জানো। কিছু আসবে না। আর আমার মনের বাহিরের অংশ থেকে তুমি কিছু কৌশল খাটাইয়া কনসেন্ট্রেশন করে, ওই যে ইনসেপশন সিনেমার মধ্যে আছে, এভাবে করে হিপনোটিজম করে আমার মনের বাহির থেকে কিছু জিনিস তুমি বের করতে পারবা যদি তোমার সেরকম মেডিটেশন ক্যাপাসিটি থাকে। হ্যাঁ, কিন্তু আমার মনের একদম গহীনে যেটা আছে, কোর অফ মাইন্ডে যেটা আছে, সেখান থেকে কিন্তু কেউ কিছু বের করতে পারবে না until and unless I say it or I express it. ওকে, অনেক সময় আমরা নিজেরাই পারি না, আমার মনে আছে, মনে মনে চাইতেছি কিন্তু প্রকাশ করতে পারতেছি না, এমন তো ঘটে না? এমন তো ঘটে। সো ইন্ট্রোস্পেকশন হচ্ছে অন্তর্দর্শন, মানে হচ্ছে নিজের ভিতরে নিজে দেখা। নিজের ভিতরে মানে কি, বুকের ভিতরে না মাথার ভিতরে না কোনো কিছুর ভিতরে না, মানে আমি যেখানে আছি সেখানে। আমি কোথায় আছি? স্যার ক্লাসরুমে। আপনি আপনার বাসায়। আমি এখানে আমার বাসাতে বসে আছি, ক্লাস দিচ্ছি, এই যে আমার বডিটা দেখা যাচ্ছে, কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এখন হয়তো মনে মনে আমি চলে গেছি সেই 321 নম্বর রুমে, আর্টস ফ্যাকাল্টিতে। এভাবে মুহূর্তে মুহূর্তে আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াই। হ্যাঁ, তাহলে আমরা ফিজিক্যালি সবসময় যেখানে থাকি, আমরা কি মাইন্ডে সবসময় মনোযোগে সেখানে থাকি, নাকি মাঝে মাঝে আমাদের মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়? না স্যার, বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ স্যার হয়ে যায়। তাহলে তাহলে ক্লাসে অমনোযোগী স্টুডেন্টদেরকে দেখেই আমরা বুঝতে পারি যে মাইন্ড ডাজ এক্সিস্ট। ফিলোসফি অফ মাইন্ড চর্চা করার কি দরকার? আচ্ছা, ড্যানেট বলবে, এই যে ড্যানেটের কথা, যে আমরা যে সাবজেক্টিভিটি এবং ইন্ট্রোস্পেকশনের কথা বলে যে ড্যানেটকে সমালোচনা করলাম, ড্যানেট বলবে এগুলো সব ফোক সাইকোলজি। এগুলো আদিকাল থেকে লোকেরা মনে করতো, হ্যাঁ আমাদের একটা আলাদা একটা মাইন্ড আছে, হ্যাঁ সেই মাইন্ড আমাদেরকে এটা করে সেটা করে। আসলে সবকিছু হচ্ছে ফিজিক্যাল, ফিজিক্যালিটির বাইরে কোনো কিছু নেই। নিউরো সায়েন্সের মাধ্যমে আমরা সবকিছুকে জানতে পারি। এটা বলতে গিয়ে তিনি একটা উদাহরণ নিয়ে আসবেন, সেটা বলে আজকের ক্লাস আমরা শেষ করব। কোয়ালিয়া ইনভার্সন সিনারিও। কোয়ালিয়া ইনভার্সন সিনারিও, মনে করো ঘুমের থেকে উঠে আমি দেখলাম, হ্যাঁ আকাশটা সবুজ, গাছের পাতাগুলো সব নীল। Suppose you wake up after neurosurgery and are baffled to find that grass looks red. Okay. Suppose কেউ কেউ কথা বলছিল, সেজন্য আমি মিউট অল করে দিচ্ছি। এনিওয়ে, একদিন ঘুম থেকে উঠে আমি দেখতে পেলাম, আমরা যদি দেখি যে গ্রাস লুকস রেড, ঘাসগুলো সব লাল, দ্য স্কাই লুকস ইয়েলো, হ্যাঁ আকাশকে দেখা যাচ্ছে হলুদ। It might seem obvious that your color qualia had been inverted, presumably due to some playful rewiring of neuron. তাহলে আমাদের নিউরন গুলো, মস্তিষ্কের যে স্নায়ু কোষগুলো আছে, এগুলোর মধ্যে যে সংযোগ আছে, এই সংযোগ যদি পরিবর্তন হয়ে যায়, এবং এই পরিবর্তন হওয়ার পরে একদিন ঘুম থেকে উঠে আমি যদি দেখি যে আমার একটা নিউরো সার্জারি হয়েছে, আমি সেটা জানি না, আর সকালে ঘুমের থেকে উঠে দেখলাম তো সব উল্টাপাল্টা। হ্যাঁ, ঘাসগুলোকে লাল দেখাচ্ছে, আকাশটাকে হলুদ দেখাচ্ছে, পানিটাকে নীল দেখাচ্ছে। পানিতে অবশ্যই আমরা মাঝে মাঝে নীল দেখা যায়, অন্য কিছু উল্টাপাল্টা। তখন আমি কি করব?
The only way you could possibly determine which of these possibilities it actually is by asking the neurosurgeon doing some sort of neurological self-inspection. তাহলে আমি যখন উল্টা পাল্টা দেখবো, কিন্তু আমি দেখছিলাম যে ঘাসগুলো সবুজ গতকাল, আজকে দেখতেছি লাল, তাহলে কি হয়েছে? তখন আমি জিজ্ঞেস করবো, আচ্ছা আমার যে অপারেশন, আমার কি কোনো সমস্যা হয়েছে? বলে হ্যাঁ তোমার একটা অপারেশন হয়েছে। বলে তাহলে অপারেশনের মনে হয় তোমরা বোধহয় উল্টা পাল্টা কানেকশন লাগাইছো, আমি কিন্তু উল্টা পাল্টা দেখতেছি, এটা ঠিক করে দাও। এছাড়া আমি কিভাবে বুঝাইতে পারি যে আমি এখন ঘাসগুলাকে লাল দেখতেছি? আচ্ছা, এবং গল্পটা আরো করুণ হয়ে দাঁড়াবে যদি আমি গতকালকে যে সবুজ দেখছিলাম এটা যদি মনে করতে না পারি, আমি খুব জোর দিয়ে বলবো হ্যাঁ ঘাসগুলো তো লাল, এই যে দেখো না টকটকে লাল। এবং ফ্রম এভিডেন্সিয়ালিস্ট পয়েন্ট অফ ভিউ আমাকে কিন্তু দোষারোপ করা যাবে না। তাহলে ডেনেট বলবে যে তুমি এই প্রবলেমটাকে কিভাবে সলভ করবা? দ্য অনলি ওয়ে হচ্ছে যে আস্কিং দ্য নিউরোসার্জন, asking the doctors, okay, or asking another person. আচ্ছা, যারা এরকম ভুল দেখে, ওই যে আমরা বিউটিফুল মাইন্ড, ওই যে জন নেশের যে গেম থিওরির উপরে যে সে যে ভুল দেখতো, হ্যালুসিনেশন করতো, এক পর্যায়ে সে বুঝে গেল সে আসলে কিছু কিছু দেখা দেখে যেগুলো আসলে রিয়েল দেখা না, এগুলো আসলে মিয়ার হ্যালুসিনেশন, তখন সেটার সাথে সে অ্যাডজাস্ট করে নেয় নিজেকে। তো কিভাবে সে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়? কারণ সে অন্যদের কথাগুলোকে মেনে নেয়, অন্যরা বলে যে এটা আসলে রিয়েল না, যদিও সে রিয়েলি এটা শুনে বা দেখে বা সেভাবে সে ফিল করে, সে টাচ করে, মানে তার সকল ফিলিংসে মনে হয় যেন তার সে বন্ধু এবং বন্ধুর সে মেয়েটা সেগুলো রিয়েল, কিন্তু এক পর্যায়ে সে অন্যদের কথাগুলোকে মেনে নেয়। তাহলে দেখা যাচ্ছে আমাদের এরকম কোয়ালিয়া রিলেটেড, মানে কোয়ালিটেটিভ সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স রিলেটেড যে প্রবলেম গুলা আমাদের মধ্যে আসবে, সেই প্রবলেম গুলোকে সলভ করার জন্য আমাদেরকে must necessarily rely on subjective third person evidence to know whether qualia have been inverted or not. তার মানে বোঝা গেল যে qualia are not subjective. এইটা হচ্ছে মানে জেনেটেড এটা হচ্ছে ডেনেটের যুক্তি, এবং ডেনেটের এই যুক্তির সমালোচনার মাধ্যমে আমরা আমাদের পরবর্তী ক্লাস শুরু করব। এবং আজকে আমাদের নির্ধারিত সময়ের যে সময়টুকু বাকি আছে, সেই সময়টুকুতে আমরা যতটুকু আলোচনা করেছি ততটুকু আলোচনার উপরে তোমাদের প্রশ্ন কিংবা প্রশ্ন ছিল, হ্যাঁ প্রশ্ন বলছি, এখন প্রশ্ন আমি নিব এবং সেই প্রশ্নগুলোর উপর আমরা আলোচনা করব। এটা আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে এই অংশটা শেষ করব। প্রশ্ন যারা করতে চাও মাইক্রোফোন অন করে প্রশ্নটা করবা। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ একটু ওয়েট করো, আমি প্রশ্নগুলো লিখে নিব এবং আমি লিখে নেওয়ার পরে আমি একসাথে প্রশ্নগুলোর উত্তর দেব। ওকে, হ্যাঁ যে বলতে চাইছিলা সে বলো, প্রশ্নটা বলো। জি স্যার, প্রশ্নটা হচ্ছে যে আমরা যে চিন্তাটা করি ঠিক, অথবা আমাদের মনে, আব্দুল্লাহ। জি স্যার, আমাদের মনে যেটা ধারণা বা আমরা যেটা মনে হয় সেটা কি, সেটা যদি কোনো নিউরোলজির মাধ্যমে কি সেটা আমাদের জানা যাবে না? যদি আমাদের ব্রেইন যদি কাটা হয় বা হচ্ছে যে নিউরোসার্জন যদি চেষ্টা করে, সেক্ষেত্রে আমাদের যেই ইয়াগুলা আছে সেগুলা কি আমাদের ব্রেইনের মধ্যে কাজ করবে না? তাহলে মনের ধারণাগুলা কি স্যার আমাদের ব্রেইনে রিফ্লেক্ট করে কিনা, এটা কি মূল তো। আর যদি করে থাকে তাহলে তো সেটা তো নিউরোলজির মাধ্যমে জানা যেতে পারে, নিউরোসায়েন্সের মাধ্যমে তো জানা যেতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো প্রশ্নটা আমি মোটামুটি টুকে নিলাম। আমি যখন আলোচনা করব, আমি যদি ভুল করি তুমি আমাকে আবার কারেকশন করে দিও। এরপরে তোমার মাইক্রোফোনটা অফ করো, নতুন যে প্রশ্ন করতে চাও মাইক্রোফোন অন করে প্রশ্ন করো। তাসনিয়া, হ্যাঁ তাসনিয়া জেমি। স্যার ক্রিটিসিজম অফ ড্যানেটস রেসপন্স বুঝি নাই। ক্রিটিসিজম অফ, দাঁড়া আমি আবার স্ক্রিনটা অন করি। ক্রিটিসিজম অফ ড্যানেট যেটা হচ্ছে যে
ড্যানেট কি বলবে? ড্যানেট কি বলবে? ড্যান কি বলবে মাইন্ড আছে? তাসনিয়া, হ্যালো হ্যালো। স্যার উনি তো বলবে সাবজেক্টিভিটি নাই, মানে কোয়ালিয়ার যে সাবজেক্টিভিটি নাই এইটা বলবে। উনি কি তার মাইন্ড আছে বলবে না নাই বলবে? স্যার মাইন্ড নেই। আমি শুরুতেই বলেছি যে মাইন্ড নেই কথাটা কেউ বলবে না, সবাই বলবে মাইন্ড আছে। কিন্তু আমরা বাহ্যিকভাবে মাইন্ডের দেহ এবং মন যে দুইটা দেখতে পাচ্ছি, এই মনটাকে আমরা বিশ্লেষণ করলে আলটিমেটলি একটা দৈহিক অবস্থাকেই পাই। একটা মানে সোজা কথায় আচরণের গোড়া হচ্ছে আমাদের ব্রেন। জি স্যার। তাহলে উনি সাবজেক্টিভিটির কথা বলবে। হ্যাঁ, আচ্ছা। তো সেই তোমার এই ক্রিটিসিজমটা একটু ভালো করে বুঝতে হবে, তুমি যেটা বলছো না, এটা আমরা বলবো। ঠিক আছে, প্রশ্নগুলো আগে নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট, এরপরে প্রশ্ন করবে কে? স্যার আমার আরো কয়েকটা প্রশ্ন ছিল আর কি, যদি সুযোগ দিতেন। একটু 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 অন্যদেরকে একটু বলতে, তোমার প্রশ্ন শুনবো অবশ্যই। জি স্যার। হ্যাঁ, অন্যরা একটু বলো। আমি চাচ্ছি তোমরা সবাই পার্টিসিপেট করো। স্যার আমার এখানে একটা প্রশ্ন ছিল যে আপনি বলছিলেন যে বস্তুবাদের মধ্যে আমরা বলে থাকি যে মাইন্ড তোমার অবশ্যই। তোমার নামটা একটু আমাকে লিখতে হবে, একটু নাম তো এখানে আসে নাই। স্যার আমার নাম রিকা। রিকা, আচ্ছা রিকা বলো। হ্যাঁ স্যার এখানে বস্তুবাদের মধ্যে যদি আমরা বলি কনসিয়াসনেস থাকে কিন্তু এর মধ্যে কোয়ালিয়া থাকে না, কিন্তু আপনি কিছুক্ষণ আগে বলছেন যে আমরা সবাই বলতে বাধ্য যে মন অবশ্যই থাকবে, তো এখানে যদি কোয়ালিয়া না থাকে তাহলে কনসিয়াসনেস এর মধ্যে আমরা সেটা প্রমাণ করব কিভাবে? হুম 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 হুম। আচ্ছা আচ্ছা, তুমি একটু খেয়াল রাখবা, তোমার কথা যখন প্রশ্নটা আলোচনা করবো তখন তুমি আমাকে আবার একটু হেল্প করবা। হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমারটা অফ করো। এরপরে কে প্রশ্ন করবে? প্রশ্ন করো, প্রশ্ন করা ভালো। হ্যাঁ, প্রশ্ন যে সঠিক হইতে কোনো কথা নাই তো, প্রশ্ন করা মানে কানেক্টেড থাকা। আলিজা, স্যার ওই যে স্যার ইন্টেনশনালিস্ট অ্যাপ্রোচটা যদি একটু বুঝাই বলতেন, ওটা একটু ক্লিয়ার হয় নাই। আচ্ছা আচ্ছা, ইন্টেনশন অ্যাপ্রোচটা ক্লিয়ার হয় না। ওকে ওকে, আচ্ছা আমরা আলোচনা করব, তখন তুমি আমাকে একটু রিমাইন্ডার, আর যদি আমি ঠিক মতো অ্যাপ্রোচ করতে না পারি তা তোমারটা অফ করো, এরপরে বলো। স্যার আমরা কি তাহলে রুমু, কনসিয়াসনেস এটা ফিজিক্যাল প্রসেস বলতে পারি? আচ্ছা কনসাসনেস ফিজিক্যাল বলবো কিনা আমরা? হ্যাঁ আচ্ছা, এটা আমরা বলবো বলবো। আচ্ছা বলছি, প্রশ্নগুলো আগে একটু করে নেই, তাতে করে সময় সংক্ষেপ হবে। এরপরে কে বলবে? হ্যাঁ বলো। এবার আমি পার্টিসিপেন্ট লিস্টের মধ্যে আসলাম, তাহলে আমি এখন নাম ধরে জিজ্ঞেস করতে হবে। তোমাদের প্রশ্ন যদি না থাকে তাহলে দেখি। আচ্ছা কারা করছে? তাসফিয়া তাসনিম, তাসফিয়া তাসনিম আছো নাকি? ও আমাদের ম্যাম তো আছেন দেখা যায়। আচ্ছা, সাজ্জাদুর রহমান, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হুম, জি স্যার, শুনতে পাচ্ছি আপনাকে।
তো আমি তো আপনাকে শুনতে পাচ্ছি না, আমি তো আপনার কথা তো শুনতে চাই। স্যার আপনার কথা শুনতেছিলাম এতক্ষণ। আমার কথা তো শুনতেছিলাম, ঠিক আছে, তো আমি তো ক্লাস নিচ্ছি, আমি তো বলবোই আমার কথা শুনবাই, নাহলে ক্লাস কেমনে হবে? তোমার কথা তো শুনি নাই, তুমি কি বুঝো নাই সেটা সেটা যদি বুঝে থাকো সেটা বলো। না স্যার অনেক কিছু বুঝি নাই স্যার। অনেক কিছুই বুঝো নাই না, তার মধ্যে থেকে একটা কিছু বলো। স্যার আসলে স্যার আমি ক্লাসে একটু পরে জয়েন করছিলাম, তো স্যার আপনার বেসিক কয়েকটা কথা মানে কথাই মিস করে ফেলছিলাম, এই জন্য পুরো ক্লাসটাই স্যার। তো এখন এটার ক্ষতিপূরণ কিভাবে হবে স্যার? হ্যাঁ আচ্ছা, তা আমাদের রেকর্ডটা আমরা তো আপলোড করে দেবো আজকেই। তুমি এটা ইউটিউব থেকে ডাউনলোড করে শুনবা। ইউটিউবে আমার যে চ্যানেল আছে যুক্তি ও জীবন, জি স্যার জানি স্যার। ওখানের মধ্যে আজকে পেয়ে যাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে শুনবা, আর না বুঝলে তুমি আমাকে পার্সোনালি ফোন করবা, আমার নাম তো তোমার কাছে আছে তাই না? জি স্যার আছে স্যার। আচ্ছা আচ্ছা, 3 participants raise hand। হ্যাঁ, যারা হ্যান্ড রেজ করছো এখানে তাদের মধ্যে থেকে মাইক্রোফোন অন করে বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল আর কি, আব্দুল্লাহ, আরেকটা প্রশ্ন করবো আর কি। আচ্ছা আচ্ছা বলো। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে এটা হচ্ছে যে মানে ফিলোসফি অফ মাইন্ডের রিলেটেড, কিন্তু হচ্ছে যে আজকের আলোচনার রিলেটেড না, সেটা হচ্ছে অনেকদিন আগের প্রশ্ন। সেটা হচ্ছে যে আমাদের যে বিশ্বাস, ঠিক আছে, আমরা যে ফিলোসফিক্যাল আমরা যে চিন্তা ভাবনা করি, দার্শনিক যে চিন্তা ভাবনা করি, এই চিন্তাতে আমাদের যে বিশ্বাস, এই বিশ্বাসটাকে আমাদের মানে বিশ্বাসটা থেকে ফেভার কাজ করে কিনা, বা আমাদের পূর্ব ধারণার যে ফেভারটা থাকে ওইটা কাজ করে কিনা, অথবা হচ্ছে যে আমাদের ফেভারটা কাজ করে কিনা। আর এই তো কারণ হচ্ছে যদি একটু একটু ইন ডিটেইলস বলবো স্যার প্রশ্নটা। আমি বুঝতে পারছি। জি 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 স্যার। আচ্ছা, আমরা আলোচনা করার সময় তখন বলবো আর কি। হ্যাঁ ঠিক আছে। কি কি কবিতা আবৃত্তি করার জন্য বলতেছে আমাকে? হ্যাঁ আচ্ছা, কবিতা আবৃত্তি করা যাবে, এই অনলাইন ক্লাসে গুরুত্বপূর্ণ সময় আবৃত্তি দিয়ে নষ্ট করার মানে নাই। আচ্ছা, দরকার নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। হ্যাঁ আচ্ছা, তো হাত তুলছো এরকম, বাকি দুজন বলো। স্যার আমার একটা কথা ছিল। জি বলেন, কথা শোনার জন্যই তো বসে আছি। জি আপনার স্যার, নামটা হলো? স্যার মাহাদি। মাহাদি, হ্যাঁ মাহাদি, মাহাদি বলো। স্যার এই ক্লাস শেষে আমাদের আলোচনার একটা সারসংক্ষেপ করলে ভালো হতো, পয়েন্ট আকারে কয়েকটা ইনফরমেশন দিলে আমাদের জন্য অনেক কাজে লাগতো। আচ্ছা, সার সংক্ষেপ না, একদম শেষের দিকে তাহলে কথাটা চলে আসছে। তাহলে আজকে আর কোনো প্রশ্ন নিতে পারছি না, আমরা এটা আলোচনা করতে আমাদের একটু সময় লাগবে। তাহলে আমরা আলোচনা শুরু করি, যেসব প্রশ্নগুলো আসছে। আহমদ আব্দুল্লাহ, তোমার যে প্রশ্ন, যার সাথে কথা বলবো সে মাইক্রোফোনটা অন করবা। আর অন্য কারো যদি কোনো প্রশ্ন এসেই পড়ে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারবা, কারণ আমরা প্রশ্ন করতে দিব না এমন কোনো কথা নাই, যতটুকু আমরা পারি। আচ্ছা, নিউরন, আমরা যখনই কোনো একটা কিছু, আমাদের সকল আচরণ, শুধু আমাদের কথা না, আমাদের সকল আচরণ সবকিছুই হচ্ছে আমাদের ব্রেন দ্বারা কন্ট্রোল হয়। ওকে, তাহলে আমাদের সকল আচরণেরই আমাদের ব্রেনের মধ্যে কিছু না কিছু পালস, কিছু না কিছু ইলেকট্রোম্যাগনেটিক কেমিক্যাল অ্যাকশন রিঅ্যাকশন, এই যে নিউরোসায়েন্সের লোকেরা যেগুলো করাটরি সেগুলো পাওয়া যাবে। কিন্তু একটা ব্যাপার হলো যে মানে সেম ডেটা ক্যান গিভ ইউ কন্ট্রাডিক্টরি নলেজ, কন্ট্রাডিক্টরি এভিডেন্স। ওই যে আমি যে মার্ডার কেস এক্সাম্পলের কথা বলি, somebody has been murdered, nobody is found murderer, okay, তাহলে এখানে সত্য হচ্ছে কেউ না কেউ মার্ডার করেছে। এখন গল্পটাকে যদি আমরা এভাবে ঘুরিয়ে নেই যে নিহত ব্যক্তির পাশে রক্তমাখা ছুরিসহ একটা ব্যক্তিকে পাওয়া গেল এবং দেখা গেল ওই ছুরিকাঘাতে ব্যক্তিটা নিহত হয়েছে,
তাহলে আমি কি তাকে রেস্কিউয়ার মনে করব নাকি তাকে মার্ডারার মনে করব? সে একটা মানে আঘাত করে আরেকটা আঘাত করার আগেই তাকে আমরা দেখে ফেলছি এমন হবে, নাকি একটা আঘাত করে কেউ চলে গেছে এবং সে এসে তাড়াতাড়ি করে এটা তুলে তাকে বাঁচাইতে গেছে, কোনটা হবে? হ্যাঁ, সো সামটাইমস আমরা দেখি যে আমাদের সেম ডেটা আমাদেরকে ডিফারেন্ট রেজাল্ট দিচ্ছে। ওকে, তাহলে আমাদের ব্রেনের মধ্যে আমরা কতগুলো পালস দেখলাম, এই পালস গুলোকে আমরা কোরিলেট করি, এরকম পালস হলে এরকম আচরণ হয়, এরকম পালস হলে এরকম আচরণ হয়। এইভাবে করে ব্রেইনের অংশগুলোকে ক্রমান্বয়ে বৈজ্ঞানিকরা রিলেট করতেছে যে কোন অংশটা শরীরের কোন অংশটাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আমাদের যে চিন্তা এবং ব্রেনের যেটা কথার কথা, আমি একটা কিছু চিন্তা করলাম, আমি একটা চিন্তা, এখন আমের মৌসুম, আমি একটা আম চিন্তা করলাম, আম কাঁঠাল মৌসুমী ফল চিন্তা করলাম, আর এই চিন্তা করার সময় আমার ব্রেনের মধ্যে যে পালস গুলো হলো সেটাকে সুন্দর করে রিড করে এখানের মধ্যে প্রিন্ট করা হলো। তো এই প্রিন্টের আঁকিবুকির সাথে ওই আম কাঁঠালের কি সম্পর্ক, এবং ওই আম কাঁঠাল নিয়ে আমার যে সাবজেক্টিভ ফিলিং হচ্ছে সেটা কোথায় আছে? তাহলে আমাদের যে ধারণাগুলো আছে এই ধারণাগুলোর সাথে আমাদের ব্রেইনের একটা কোরিলেশন আছে, বাট কোরিলেশন ইজ নট কজেশন। মানে একটা জিনিস আমাদের বুঝতে হবে, এই নিয়ে আমার একটা পোস্টার আছে, তুমি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করলে আমি তোমাকে দেখাইতে পারবো। একটা হচ্ছে এক্সপ্লানেশন, আরটা হচ্ছে যে রেশনালিটি, আরটা হচ্ছে কজালিটি, আরটা হচ্ছে কোরিলেশন। জি স্যার। এগুলো কিন্তু আলাদা আলাদা জিনিস। তাহলে এর মানে প্রায়রটা তার মানে আগেরটাকে ধারণ করে, অর্থাৎ এভরি কোরিলেশন is not causation, but every causation is correlation. Yes, sir. Every causation is not reasoning or rationality, but every rationality is a causality, is a form Causation. of causality. Yes, sir. Every rationality is not explanation, but every explanation is rationality. Rationality. Okay. তো সেটা নিয়ে ভিন্ন আলোচনা, ওই যে আমি টেলিভিশন উদাহরণ বললাম, টেলিভিশনের মাদারবোর্ড, আমরা যদি কোনোদিনও যদি রিলে স্টেশন গুলো না দেখতাম, প্রোডাকশন হাউস গুলো না জানতাম, তাহলে কিন্তু আমরা কিন্তু সবসময় মনে করতাম যে টেলিভিশনের ভিতরে মানে এগুলা কিছু না কিছু হয়। হ্যাঁ, যারা গুহা মানবকা কেউ এরকমই মনে করে, অথচ আমরা জানি যে এটা শুধুমাত্র রিসিভার। তাহলে আমাদের ব্রেন কি একটা রিসিভার, আমাদের একটা অর্গান, অ্যাজ লাইক এস আদার অর্গান, sophisticated, of course sophisticated. যেমন আমার চোখটা অনেক sophisticated, কিন্তু আমার চোখ তো আমাকে ভিশন দেয় না, ভিশন তো আমার ব্রেন। তাহলে আমার চোখের মতো আমার ব্রেনও একটা ফিজিক্যাল অর্গান যদি হয়ে থাকে, তাহলে দেখেটাকে দেখাটা উৎপন্ন হয় কোথায়? হ্যাঁ, এখানে কি তাহলে যে ব্রেনটাকে কি আমরা রিসিভার বলবো, আর হচ্ছে যে রিসিভারটাকে হচ্ছে যে আমাদের যে আমরা যে ওয়েভটা পাচ্ছি সেটাকে মন বলতে পারি? আমরা বলবো না, তুমি বলতে পারো। আমিও এই আজকের আলোচনার পরে দিয়া যখন আমি ফিলোসফি শিখাচ্ছি না তখন আমি পার্সোনালি বলবো, কিন্তু ফিলোসফি শিখাইতে গিয়ে আমি বলবো যে যারা বস্তুবাদের বিরোধিতা করে তারা এইভাবে বলে। আচ্ছা, ঠিক আছে। তোমার আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের যে বিলিফ গুলো আছে এগুলার ক্ষেত্রে আমাদের পূর্ব ধারণা গুলা কাজ করে কিনা। অবশ্যই ফেভারটা কাজ করে কিনা? অফকোর্স কাজ করে। এপিস্টেমিক বায়াসনেস আমাদের বায়াস না। আমরা কেন, যে কোনো কগনিটিভ এজেন্ট তার ফিজিক্যাল ক্যাপাসিটি দ্বারা বায়াস। আচ্ছা, তাহলে স্যার এই যে আমরা যে যৌক্তিক চিন্তা করতেছি, ঠিক আছে, এই যৌক্তিক চিন্তাটাকে তাহলে তো এটাও তো বায়াসড হয়ে যাইতেছে। কথা বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে যে আমরা যে যৌক্তিক চিন্তা করি সেটাকে যে নিরপেক্ষ দাবি করি, এগুলো সব তালেগোলে ব্যাপার। এপিস্টেমোলজির মানে ফিলোসফির ভিতরের থেকে তুমি যদি জগৎটাকে দেখো, জগৎটাকে তুমি বাইরে যেরকম মনে করো সেরকম মনে হবে না। ওকে, মানে ওই যে একটা মার্কসিয়ান ফিলোসফিতে একটা কথা বলে না, বেসিক স্ট্রাকচার সুপার স্ট্রাকচার। তো উৎপাদন সম্পর্ক হচ্ছে বেসিক স্ট্রাকচার, আর উৎপাদন সম্পর্ক ঠিক রাখার জন্য রিলিজিয়ন থেকে পলিটিক্স থেকে শুরু করে সবকিছু, লিটারেচার সবকিছু মার্কসিয়ান ফিলোসফি, মার্কসের দর্শন আর কি। হ্যাঁ, মার্কসীয় দর্শন। তেমনি এপিস্টেমোলজি বা ফিলোসফি ভিতরের বিষয়গুলো একরকম। আমরা যে ফিলোসফি অফ মাইন্ড আজকে আলোচনা করছি এটা হচ্ছে মেটাফিজিক্সের বিষয়। এই মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এগুলার দৃষ্টিতে তুমি যদি দেখো, ইভেন ফিলোসফির অন্যান্য বিষয়গুলো তোমার কাছে ভিন্ন রকম মনে হবে। লজিকে তোমার কাছে লজিকের দৃষ্টিতে, লজিকের আলোচনাতে যেটা হচ্ছে রুল,
তুমি সেই বিষয়টাকে এপিস্টেমোলজিতে এসে প্রশ্ন করবা কেন এটা রুল এবং এটার পিছনে মেটাফিজিক্স কি, তখন দেখবে যে সেটাকে তোমার আগের সেরকম রুলের মতো মনে হচ্ছে, তখন বলবো যে হ্যাঁ এটা আমরা মানি এই জন্য রুল, এরকম। তো যাই হোক, সেজন্য আমাদের বায়াসনেস এগুলো কাজ করে। বড় কথা হলো জ্ঞানটা কার? জ্ঞানটা তো আমি চিন্তা করতেছি। মনে করো আমরা দুনিয়ার সবাই জানলাম কিন্তু তুমি জানলা না, তাহলে তোমার জন্য সেটা কি জ্ঞান হবে? জি না। তো তোমার জন্য জ্ঞান হইতে গেলে আর শুধু তুমিই জানো, দুনিয়ার কেউ জানে না, তাহলে কি জ্ঞান হবে? জি না স্যার। তাহলে দুইটার একটা সম্মিলন ঘটতে হবে, তাই না? জি স্যার। কিন্তু এই সম্মিলনের মধ্যে তুমি যদি বাদ যাও তাহলে কিন্তু হবে না। হবে? জি না স্যার। না, এখন কথা হচ্ছে যে ফিলোসফি যে বলে যে এটা আমাকে হচ্ছে একটা বলতে মানে দাও। জি স্যার, অবশ্যই। জি স্যার। আমার জ্ঞানে আমি যদি থাকি, আমি কি কোনায় কানায় আছি নাকি মাঝখানে আছি? মাঝখানে। এইটাকে আমি নাম দিছি কগনিটিভ সেন্ট্রালিটি। এটা নিয়ে আমার একটা মানে বক্তব্য আছে ইংরেজিতে 20-25 মিনিটের। আমার ছোট মেয়েকে জোর করে দাঁড় করিয়ে তাকে আমি জোর করে শোনাইছিলাম। হ্যাঁ, এটা ইউটিউবে আছে, কয়েক বছর আগে, 5-6 বছর আগে। হ্যাঁ, আচ্ছা। তো এটা তুমি শুনবা, তখন তোমার এটা ক্লিয়ার হবে। তোমার সাথে আর সময় দিচ্ছি না। তাসনিয়া বলেছ, তোমার মাইক্রোফোনটা অন করো। সাবজেক্টিভিটি, তুমি বলছিলে যে জেনেটের যে, শুনছো তাসনিয়া? জি স্যার, শুনছি। হ্যাঁ, জেনেটের যে ক্রিটিসিজম সেটা একটু বোঝায় বলতে বলছিল যে জেনেট বলছে যে আসলে কনসাসনেস আছে, তবে সে কনসাস একটা ফিজিক্যাল ব্যাপার, এটা ইন্ট্রিনজিক কোনো মেন্টাল কোনো কিছু না, মাইন্ডের কোনো কিছু না। যেহেতু এই কনসাসনেসের গোড়া যে কোয়ালিয়া, সেই কোয়ালিয়া আসলে নাই। আসলে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কতগুলো ইন্টেনশনাল স্টেট। ইন্টেনশনাল মানে আমাদের একটা মনোবৃত্তি। এখন মনে করো একটা প্রিডেটর একটা ভিকটিমকে চেজ করতেছে, ওকে? হ্যাঁ, এখন একটা প্রিডেটর যখন একটা ভিকটিমকে চেজ করে, আক্রান্ত যে প্রাণীটা, তার মধ্যে একটা ইন্টেনশনালিটি কাজ করে না? করে? জি স্যার। আর যে আক্রমণকারী, যে প্রিডেটর, তার মধ্যে করে না? কিছু বলছো না? জি স্যার। তাহলে এখন প্রিডেটর চাইবে ধরতে আর ভিকটিম চাইবে পালাইতে, দুজনের মধ্যে কিন্তু ইন্টেনশনালিটি কাজ করছে, কিন্তু দুইটা কিন্তু দুই ধরনের ইন্টেনশনালিটি, এবং এগুলা তাদের বাঁচা মরা ফিজিক্যাল ব্যাপারগুলোর সাথে রিলেটেড। হ্যাঁ, ডেনেট বলবে যে এগুলা সাথে মেন্টালের কোনো কানেকশন নাই। তো ডেনেটের সমালোচনা হচ্ছে যে ইন্টেনশনালিটির সাথে আমাদের কনসাসনেসের অবশ্যই একটা যোগাযোগ আছে, কিন্তু আমাদের সকল ইন্টেনশনালিটি মানে সকল কনসাসনেস কিন্তু ইন্টেনশনালিটির উপর নির্ভর করে না। আমি এটা লেকচারের মধ্যে বলছিলাম, তুমি কালো জিনিসের দিকে তাকাইয়া নিজেকে নিজে কি বুঝাইতে পারবা না ইহা সাদা, ধবধবে সাদা, একেবারে ফুলের মতো পবিত্র, বলবা? পারবা না? না স্যার, না স্যার, কারণ এটা তো কালো। কালোকে তোমার চোখে তুমি দেখতেছো, ফিজিক্যাল প্রসেসে দেখতেছো, কিন্তু তোমার কগনিটিভিটি, তোমার নলেজের মধ্যে তুমি নিজেকে মানাইতে পারতেছো না কেন? তুমি নিজেকে বুঝাইতে পারতেছো না কেন যে না ঠিক আছে, আমার ইন্টেনশন হচ্ছে যে এখন এটা নীল হবে। কিন্তু আমার ইন্টেনশন দিয়ে যদি কেউ চাঁদকে রুটির মতো ভাবতে পারে, তাহলে ইন্টেনশন দিয়ে কি চাঁদ কে রুটির মতো ভাবতে পারে, তাহলে আমি কালোকে সাদা ভাবতে পারবো না কেন? পারি স্যার। আমি তো দেখছি যে কালো, তো স্যার ওই মানে আমি যেটা দেখছি ওইটাই তো আমার অভিজ্ঞতা হবে। কালোকে কালো দেখে তুমি কালো ছাড়া অন্য কিছু ভাবতে পারো না কেন? এটা হলো কোয়েশ্চেন, খুব সহজ প্রশ্ন। কালোকে তো কালো দেখে আমরা কালো ছাড়া অন্য কিছু ভাবতে পারি না, তো সবাই জানে, বাচ্চাটাও জানে, আমিও জানি। কিন্তু আমাদের জিনিসটা কালো হিসেবে আমার মধ্যে ধারণাটা আছে, অন্য কোনো কালার হিসেবে ওই জিনিসটার ধারণাটা নাই। তো ধারণাটা আমার ইন্টেনশন দিয়ে আমি সরাই দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি? না স্যার, এটা তো পারবো না। এটা সম্ভব কিভাবে? আমার প্রশ্নগুলো উত্তর দিবা, কারণ প্রশ্নগুলো আমি অযথাই করি না। আমি এটা পারি না কেন, এইটার উত্তরে বলছে যে ডেনেটের সমালোচনা হচ্ছে যে আমি আমার সাবজেক্টিভিটির কারণে এটা পারি না। আচ্ছা স্যার, তাহলে যে প্রথমে আমরা মানে আপনি বললেন যে সবকিছুতেই হচ্ছে যে মাইন্ড থাকবে, তো উনি এসে আবার বলতেছে যে এখানে মাইন্ড থাকবে না।
মেইনলি এখানেই হচ্ছে ওনার ক্রিটিসিজম যে উনি সবকিছুতে মাইন্ড উনি থাকবে কিন্তু উনি উনি বলে যে বলছে মাইন্ড যে থাকবে না। উনি বলছে যে মাইন্ড আছে, মাইন্ড নাই এটা কেউ বলবে না, মাইন্ড আছে কিন্তু মাইন্ডটা আলাদা ভাবে না। ও আচ্ছা আচ্ছা বুঝছি। মনে করো আমার মস্তিষ্ক, আমার মাথা এবং আমার বডি, তো আমার হাত এবং আমার মাথাকে দুইটা এক জিনিস, না স্যার এক জিনিস না, কিন্তু কাজ দুইটাই আলাদা। শরীরের অংশ। তেমনি বলবে যে এই জি ইন্টেনশনালিটি স্যার হচ্ছে যে, এই সাবজেক্টিভিটি হচ্ছে যে ইন্টেনশনালিটি হচ্ছে ফিজিক্যালিটি। এটা বলে ডেনেটের কথা। কিন্তু সমালোচনা হচ্ছে যে আমাদের ইন্টেনশনালিটি প্রয়োগ করে তো আমরা তো অনেক কিছু চেঞ্জ করতে পারি না। কেন পারি না? কারণ আমাদের কনসিয়াস এক্সপেরিয়েন্স আমাদের সেটা অ্যালাউ করে না। কারণ আমাদের ভিতরে কোয়ালিয়া কাজ করছে, আমাদের ভিতরে অনেক কিছু কাজ করছে, এবং আমাদের ভিতরে মানে কি আমাদের পেটের ভিতরে না মাথার ভিতরে? আমাদের ভিতরে মানে আমাদের কগনিটিভিটির ভিতরে। আমরা যেখানে আছি সেখানে। ওকে, আমরা কোথায় আছি সেটা আবার এটা বিরাট মাথার ভিতরে, না, আমরা মস্তিষ্কে। আমাদের মাথার ভিতরে আমরা নাই, এটা আলোচনা করার জন্য আমাদের এই চ্যাপ্টারে আলোচনা দেখতে হবে। আসলে আমরা কোথায় আছি, আমাদের লোকেশনটা কোন জায়গায়, এটা আমরা আসলে কখনোই খুঁজে পাই। কিন্তু ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে, সাবজেক্টিভিটির মাধ্যমে আমরা ইনটুইটিভলি ডাইরেক্টলি বুঝি যে আমরা আছি। ওকে, জি স্যার। আচ্ছা, তারপরে আসো রিকা। জি স্যার। রিকা। জি স্যার। আচ্ছা, বস্তুবাদ, তোমার প্রশ্নটা ছিল যে কনসাসনেস এর মধ্যে বস্তুবাদীদের কোয়ালিয়া থাকে না, কিন্তু স্যার আপনি আলোচনার শুরুতেই যখন বলছিলেন যে অবশ্যই আমরা মাইন্ডটাকে ধরবো, সেখানে ডেনেটের যুক্তিতে দেখলাম যে তিনি প্রথমেই স্বীকার করে আবার বললেন না সেটা হতে পারে না। তো এখানে চেতনা এবং কৌশল দুইটাকে ভিন্ন ধরে আবার সেটার মধ্যে কোয়ালিয়া যদি আমরা না পাই, তাহলে স্যার দুইটাই কি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? হ্যাঁ, একটা জিনিস মনে রাখবা, তোমার প্রশ্নটা করার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তুমি এই প্রশ্নটা যদি না বুঝো পরবর্তী আলোচনা কিন্তু বুঝবা না। আর যারা প্রশ্ন না করে মানে চুপ থাকছো তারা কিন্তু ভালো কাজটা করো নাই। কারণ এতক্ষণ ধরে যে এত ডাটা খরচ করে, টাকা খরচ করে তোমাদের এটা অ্যাটেন্ড করছো, বুঝতে হবে তো। সেটা হচ্ছে যে ওই যে যেটা বললাম এর আগে তাসনিয়াকে, সেটা হচ্ছে যে তারা স্বীকার করে না মানে কি, মানে ইন্ট্রিনজিক হিসেবে স্বীকার করে না, মানে আলাদাভাবে কোনো কিছু না। জি। অর্থাৎ কোয়ালিয়া নাই, তাহলে কোয়ালিয়া না থাকলে তাহলে কনসাসনেস কি আছে? বলে কনসাসনেস আছে, ইন্টেনশনালিটি আছে, আমাদের থট আছে, আমাদের মাইন্ড বোঝানোর জন্য আমরা যা কিছু বলি সবগুলো আছে, কিন্তু এই সবগুলা কিন্তু জেনারেট হয় মূলত বডি থেকে। জি স্যার, ওকে, বুঝতে পারছি। থ্যাংক ইউ এই স্যার। না বুঝা আবার কই না যে বুঝতে পারছি গুণা। না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর তোমরা এটা প্লে করে বারবার করে শুনবা, তাহলে বুঝবা। আর যে কোনো সময় আমাকে ফোন করতে পারো। বাংলাদেশে এমন কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বিশেষ করে পাবা না, কোনো স্টুডেন্টে পাবে না যে কোনো সময় টিচারকে প্রশ্ন করতে পারে পরীক্ষার আগ মুহূর্তে পর্যন্ত, এবং তিনি প্রশ্নের উত্তর দেন। এটা বাংলাদেশে আমি ছাড়া কেউ আছে কিনা আমি নিজেই সন্দেহ করি। সুতরাং এই সুযোগটা তোমাদের নেওয়া উচিত। এলিজা, ইন্টেনশনালিস্ট অ্যাপ্রোচ হচ্ছে মানে কনসাসনেসের গোড়া হচ্ছে কোয়ালিয়া। তাহলে কোয়ালিয়া নাই, তাহলে কনসাসনেস আছে নাকি? বলে হ্যাঁ আছে। কারা বলবে আছে? বস্তুবাদীরা। তাহলে কনসাসনেস যদি থাকে তাহলে তুমি মানকে স্বীকার, বলে না মানকে স্বীকার করি না। হ্যাঁ, মনে করো একটা বস্তুবাদীর সাথে কথা হচ্ছে, তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি কোয়ালিয়া স্বীকার করো? সে বলে না স্বীকার করি না। তাহলে কনসাসনেস বলে স্বীকার করি, তাহলে তুমি স্বীকার করছো? বলে না মাইন্ডকে স্বীকার করছি না। তাহলে কনসাসনেসকে যদি তুমি স্বীকার করছো, সেটা বলছে কনসাসনেসকে আমি স্বীকার করি মূলত আমাদের যে ইন্টেনশনাল স্টেট গুলো আছে, ইন্টেনশনালিটির একটা কালেকশন হিসেবে। বলে ইন্টেনশনালিটি তো একটা মাইন্ডের প্রমাণ, কেউ বলতে পারে। বলে না, ইন্টেনশনালিটি হচ্ছে আসলে ফিজিক্যালিটি, ফিজিক্যাল প্রসেসের একটা আউটকাম। যখন আমার এখানে কেটে যায়, আমার স্নায়ুতে একটা আঘাত লাগে, তখন এইটা স্নায়ু বেয়ে আমার মস্তিষ্কে গিয়ে তখন সে একটা মানে প্রতিক্রিয়া তৈরি করে। এইটাকে আমি বলছি যে মানে সেন্স অফ পেইন, ফিল পেইন, ব্যথা অনুভব করছে। কিন্তু ব্যথা অনুভব পুরো প্রক্রিয়াটাই হচ্ছে যে একটা বস্তুগত প্রক্রিয়া। সো ইন্টেনশনাল অ্যাপ্রোচ হচ্ছে সেই অ্যাপ্রোচ
এলিজা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। কিন্তু অন্য কেউ তো মাইক্রোফোন অন করে আমাদেরকে ডিস্টার্ব করছে। আচ্ছা, না তোমারটা না, অন্য কারো মাইক্রোফোন হবে তো সে। আচ্ছা, আমি মিউট করে দেই, তারপর তোমার সাথে পরে কথা বলবো। সেটা হচ্ছে যে ইন্টেনশনালিস্ট অ্যাপ্রোচ হচ্ছে যে কনসাসনেসকে ইন্টেনশনালিটির মধ্যে নিয়ে আসা এবং ইন্টেনশনালিটিকে ফিজিক্যালিটি দিয়ে ব্যাখ্যা করা। এইভাবে আমরা মাইন্ডের কথা যেটা বলি সেটাকে একটা ফিজিক্যাল প্রসেসে ব্যাখ্যা করার পদ্ধতি বা কৌশল, এটাকে বলছি আমরা ইন্টেনশনালিস্ট অ্যাপ্রোচ। হ্যাঁ এলিজা, এখন বলতে পারো, মানে ঠিক আছে? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ফাইন, তোমারটা অফ করো। আচ্ছা, এরপরে রুমু। রুমু, তুমি কি আছো নাকি চলে গেছো? রুমু প্রশ্ন করেছিল কনসাসনেস এটা ফিজিক্যাল কিনা। According to Daniel Dennett and the materialist, of course consciousness is a physical process, এবং এটার বেশ কিছু এভিডেন্স তাদের কাছে আছে যেটা আমরা অ্যানেস্থেসিয়া যারা দেয় তাদের মাধ্যমে বুঝতে পারি, নিজেদের মাধ্যমে আমরা নানাভাবে বুঝতে পারি। কিন্তু যারা ডুয়ালিস্ট তাদের এটা দেখেছে আর্গুমেন্ট আছে, সেটা আমরা লেটার অন আলোচনা করব। আর মাহাদি, মাহাদি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ মাহাদি, আমরা তাহলে জি স্যার শুনতে পাচ্ছি। সংক্ষেপ করার বিষয়টা হলো, আমরা প্রথমে আলোচনা করেছি যে ফিলোসফি অফ মাইন্ড হচ্ছে আমাদের মেটাফিজিক্সের একটা বিষয়। যে একটা প্রশ্নকে উত্তর করার জন্য আমরা এই পেপারটা পড়াই যে বস্তু অতিরিক্ত কোন একটা সত্তা আছে কিনা, যেটাকে আমরা মাইন্ড বলি। যদি বস্তু অতিরিক্ত কোন একটা সত্তা থাকে তাহলে বস্তুবাদ ভুল, আর বস্তুবাদ যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা যেটাকে মাইন্ড বলি এটাও আলটিমেটলি একটা বস্তুগত ফেনোমেনন। তারপর আমরা বলেছি যারা এই মন থাকার পক্ষে যুক্তি দেয় তারাও মনোদার্শনিক, যারা বিপক্ষে যুক্তি দেয় তারাও মনোদার্শনিক, কারণ তারা মনকে নিয়ে যুক্তি চর্চা করে, এই জন্য তারা মনোদার্শনিক। অধিকাংশ সমকালীন মনোদার্শনিক হচ্ছে বস্তুবাদী অর্থাৎ দ্বৈতবাদের বিপক্ষে। আমাদের সাধারণ কাণ্ডজ্ঞান দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের মাইন্ডের একটা ক্যাপাসিটি আছে বস্তু জগৎকে রিপ্রেজেন্ট করা। এই রিপ্রেজেন্ট করার ক্যাপাসিটি তার ইন্টেনশনালিটি এবং তার রেশনালিটির মাধ্যমে প্রকাশিত হয়। এর পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তার সাবজেক্টিভ যে এক্সপেরিয়েন্স, ব্যক্তির যে ব্যক্তিগত একান্ত অনুভূতি, সেটাকে আমরা বলছি কোয়ালিয়া। এবং এই কোয়ালিয়া এটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট দেন ইন্টেনশনালিটি অর রেশনালিটি। আর যারা বস্তুবাদী তারা বলবে মন বলে কোনো জিনিস আদৌ নাই, আমরা যেটা মন বলি সেটা হচ্ছে মূলত একটা বস্তুগত প্রক্রিয়া। আমরা মন সূচক যেসব শব্দ বা কথা বা আচরণ আছে এগুলোকে আমরা ব্যাখ্যা করলে আমরা আমাদের কতগুলো ব্রেন স্টেট পাবো। এগুলো এইটাকে আমরা বলছি ইন্টেনশনালিস্ট অ্যাপ্রোচ, অর্থাৎ কনসাসনেসকে ইন্টেনশনালিটিতে পর্যবেসিত করা এবং ইন্টেনশনালিটিকে ফিজিক্যাল প্রসেস দ্বারা ব্যাখ্যা করা। আমি এলিজার প্রশ্নের উত্তরে যেটা বললাম। তো প্রথম যুক্তিটা হচ্ছে যে এই ইন্টেনশনালিস্ট অ্যাপ্রোচে এটা হচ্ছে এলিমিনেটিভিজম। আমরা কনসাসনেসকে এলিমিনেট করতে পারি। তার মানে কি আমরা কি কনসাসনেস হারাই মুহূর্তে আমরা কনসাস আছি? আমাদের সকল চেতনা বস্তুবাদীদের মতে হচ্ছে আমাদের বস্তুগত প্রক্রিয়া, এইটা বস্তু প্রক্রিয়ার বাহিরে ঊর্ধ্বতন একটা ইন্ট্রিনজিক কিছু, সেই জিনিসটাকে তারা এলিমিনেট করতে চায়। কিন্তু সেটার বিপক্ষে যুক্তি হচ্ছে যে আমাদের কোয়ালিয়া এবং ইন্টেনশনালিটি এই দুটাকে আমরা এক করতে পারি না, যেটা আমি রিকার এবং তাপনিয়ার প্রশ্নের মধ্যে ডিটেলস আলোচনা করেছি।
ড্যানিয়েল ডেনেট এটাকে রেসপন্স করেছে যে আমাদের যে ফিজিক্যাল প্রসেস গুলো যা আমরা বলি এগুলো আসলে মিয়ার ফিজিক্যাল প্রসেস, এগুলোর পিছনে কোনো ইন্ট্রিনসিক ইন্টেনশনালিটি নাই। আর এটার সমালোচনা হচ্ছে যে আমাদের মধ্যে সাবজেক্টিভিটি আছে, এটা আমরা আহ, খুব সহজেই বুঝতে পারি এবং ইন্ট্রোস্পেকশনের মাধ্যমে, অন্তর্দর্শনের মাধ্যমে আমার ইনটুইটিভলি ডাইরেক্ট আমি নিজের জ্ঞানের ভিতরে এটা বুঝতে পারি। ডেনেট তখন এটার উত্তরে বলবে যে আসলে এই সবগুলো হচ্ছে ফোক সাইকোলজি, এগুলো এতদিন থেকে প্রচলিত ছিল। এখন আমরা সাইন্টিফিক্যালি প্রমাণ করতে পারি যে যেগুলোকে আমাদের সাবজেক্টিভ এক্সপেরিয়েন্স বা কোয়ালিয়া বলছি, এগুলো আসলে মিয়ার ফিজিক্যাল ফেনোমেনা, অবজেক্টিভ কতগুলো ব্যাপার। এই জন্য তিনি একটা থট এক্সপেরিমেন্টের কথা নিয়ে আসছেন, যেখানে আমরা আমাদের কোয়ালিয়া গুলা ইনভার্স হয়ে যায় নিউরোসার্জারির মাধ্যমে। তাহলে আমি যদি সকালে ঘুমোতে ঘুরতে দেখি যে সবকিছু উল্টাপাল্টা, তখন আমি হয়তো ভাবতে পারি যে আমার কোন একটা সমস্যা হয়েছে, এবং অন্যদের সাথে আমি এটা নিয়ে নেগোশিয়েট করতে পারি বা করি। আমি ওই যে বিউটিফুল মাইন্ড সিনেমার কথা বললাম, যারা রং পারসেপশন করে তাদের উদাহরণের কথা বললাম। তো এভাবে যখন আমি অন্যদের কথার উপর ভিত্তি করে নিজের মানে কোয়ালিটেটিভ এক্সপেরিয়েন্সকে যখন আমি কারেক্ট করি, তার মানে বুঝতে পারি যে আলটিমেটলি আমাদের এখানে মানদণ্ড হচ্ছে যে যে মানে থার্ড পার্সন, যে যার কাছে আমরা জানতে চাই, যেমন নিউরোসার্জন এরকম কোনো কিছু। তার মানে হচ্ছে কোয়ালিয়া এই জিনিসটা আসলে মিয়ার সাবজেক্টিভ কোনো কিছু না। এই পার্সোনাল আমাদের এক্সপেরিয়েন্স গুলো আসলে থার্ড পার্সন ফেনোমেনা, এবং এগুলো মোর অবজেক্টিভ, এবং অবজেক্টিভিটিটাকে প্যাসিভলি গ্রহণ করা হচ্ছে আমাদের সাবজেক্টিভিটির কাজ, এর বাইরে কোনো কিছু না। আগামী ক্লাসে আমরা যে কোয়ালিয়া ইনভার্সন সিনারিও, যেটা থট এক্সপেরিমেন্ট, সেটার সমালোচনা দিয়ে আমাদের পরবর্তী আলোচনা শুরু করব। পরবর্তী ক্লাসের শিডিউল আমি তোমাদেরকে জানাই দেব। So thank you very much for your long participation and active cooperation. I hope you will be joining in the next class, and in the meantime you will be trying to go through the text and the synopsis. If you do have any question, you put it me earlier, or you raise it in the next class. Thank you very much. Assalamu alaikum.